Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 171তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় চেষ্টা করি সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, কেননা এই ঘটনাগুলোর মধ্যে আমাদের অন্য ধরনের এক আবেগ জড়িত রয়েছে। আমরা ছোটবেলা থেকে যেই ধরনের ঘটনাগুলো শুনে অভ্যস্ত, এই ঘটনাগুলো বিভিন্ন সময় অন্যদের কাছে বলে অভ্যস্ত, এই ঘটনাগুলোর ভেতরে আমাদের বহুদিনের এক অন্য রকমের অনুভূতি জড়িত আছে। ছোটবেলায় যখন আমরা ময়মুরব্বীদের কাছ থেকে ভয়ের ঘটনাগুলো শুনতাম, তখনকার যে অনুভূতিটা হতো, কালের বিবর্তনে সেই অনুভূতিটা হারিয়ে যেতে বসেছে। আফনান দ্য হরর ওয়ার্ল্ড চেষ্টা করছে সেই অনুভূতির কিছুটা অংশও যেন আমরা আবার ফিরিয়ে আনতে পারি, সেই ভয়ের ঘটনাগুলো আবার সংগ্রহ করার মাধ্যমে। আমাদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভয়ের ঘটনা। প্রিয় লিসেনার্স, সেই ঘটনাগুলোই আপনাদের কাছ থেকে আমরা পেতে চাই। আপনারা লিখে বা রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই মেল অ্যাড্রেসে। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। আজকের এই এপিসোডের সাথে যারা যুক্ত হচ্ছেন, অনুগ্রহ করে এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে পরিচিত হতে পারেন, ঘটনাগুলো শুনতে পারেন, সেই সাথে ওনাদের কাছে থাকা বা ওনাদের জানা ঘটনাগুলো আমাদেরকে পাঠানোর জন্য ওনারা উৎসাহিত হতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আসছে 1 নভেম্বর শনিবার বিকাল 3টায় খুলনার বিএল কলেজের মাঠে আফনান দ্য হরর ওয়ার্ল্ড টিম থাকছে। আশেপাশে যারা আছেন চলে আসুন, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। ওনার বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভাই ইউনিয়নের বেরুয়ান গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি ওনার নানার সাথেই ঘটে যাওয়া মর্মান্তিক এবং ভয়ঙ্কর একটি ঘটনা। ঘটনাটি যখন ঘটেছিল তখন সাল 1990 কি 92 এরকম হবে। এই মনির ভাইয়ের নানা বাড়ি কিন্তু এই একই উপজেলায়, অর্থাৎ আটঘরিয়া উপজেলার অন্য আরেকটি গ্রামে। নানার নামটি সঙ্গত কারণে উনি বলেননি, আর নানা বাড়ির যেই গ্রামের নাম সেটাও বলেননি। ওনার নানা ছিলেন ওই অঞ্চলের খুবই ক্ষমতাশালী এবং ধনী একজন ব্যক্তি। ওনার কথা অনেকেই মেনে নিতেন, মনে না চাইলেও মেনে নিতেন। নানার ছিল 1 মেয়ে 1 ছেলে। ঘটনাটি শুরু হয় একটি পুকুর খননকে কেন্দ্র করে। ওই সময় গ্রাম এলাকায় কিন্তু পুকুরের অনেক ব্যবহার ছিল। এখনকার মতো কিন্তু গ্রামে গ্রামে ডিপ টিউবওয়েল বসিয়ে পানি ওঠানোর যেই ব্যাপারগুলো, তখন এরকমটা দেখা যেত না। গ্রামের মানুষ যেই গবাদি পশুগুলা পালতেন, সেগুলোকে গোসল করানোর জন্য কিন্তু বড় জলাশয়ের প্রয়োজন হতো। এছাড়া দৈনন্দিন আরও অনেক কাজ ছিল যেগুলো পুকুরকে কেন্দ্র করে আবর্তিত হতো। নানা একটি পুকুর খনন করার কাজ হাতে নেন। তো কাজ শুরু হয়েছে। এখন যেমন এক্সকেভেটর দিয়ে খুব অল্প সময়ের মধ্যে পুকুর খনন করা যায়, তখন কিন্তু এক্সক্যাভেটরের ব্যবহারগুলো এরকম ছিল না। অর্থাৎ আমরা যেটাকে ভেকু মেশিন বলি, সেটার ব্যবহার কিন্তু এরকম ছিল না।
লোক লাগিয়ে মাটি কেটে কেটে পুকুর খনন করা হতো। এই লোকগুলো আবার যেই মাটিগুলো কাটে সেগুলো দিয়ে পুকুরের পাড় আবার বাধাই করে, অন্য জায়গায় ফেলে, এভাবে কিন্তু কাজ হয়। আর আরও একটি ব্যাপার হচ্ছে যে অনেক বাড়ির সামনেই পুকুর দেখা যায়, কেননা পুকুর খনন করাটা যেমন জরুরি পানির জন্য, সেই সাথে ভিটা উঁচা করাটাও জরুরি। পুকুর কাটার পর যে মাটিগুলো উঠে আসে সেটা দিয়ে তো পার বাধাই করা হয়ই, সেই সাথে ওই মাটিগুলো দিয়ে ভিটা উঁচু করা হয় যাতে করে বন্যার সময় ভিটা উঁচু থাকে। এই জন্যই মূলত ওই এলাকাগুলোতে পুকুরের ব্যবহারটাও বেশি। পুকুর তো খনন করার কাজ শুরু হয়েছে, অনেক লোক লেগে যায়। পুকুর খনন করতে করতে হঠাৎ করে একজন লোক চিৎকার করে ওঠে, উনি খুব ভয় পেয়েছেন। তখন অন্য লোকজন চলে আসে, কি হয়েছে কি হয়েছে। অন্য লোকজনও যেটা দেখেন এটা দেখে তারাও ভয় পান, কেননা তারা দেখেন একটা মানুষের মাথার খুলি, আর এই খুলির সাথে একটি ভয়ানক কালো সাপ পেঁচিয়ে আছে। একটা মানুষের মাথার খুলি, তার সাথে ভয়ানক একটি কালো সাপ, এরকম কালো সাপ সচরাচর কিন্তু দেখা যায় না। একদম কুচকুচে কালো সাপ দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। আর এই সাপটি অনেক বড় না হলেও বেশ মোটা এবং ভয়ঙ্কর ছিল। এদিকে এই ভয়ঙ্কর সাপটা যে মানুষকে দেখে আক্রমণ করতে আসছে বিষয়টা এরকম না, সে ওই খুলিকে পেঁচিয়েই চুপচাপ আছে। এদিকে লোকজন সব কাজকর্ম ছেড়ে এই জিনিসটা দেখার জন্য ছুটে গিয়েছে। এই জিনিসটা আবার নানা দেখেছেন। নানা চিন্তা করলেন যে কী ব্যাপার, সবাই কাজকর্ম বাদ দিয়ে ওইখানে এসে জটলা পাকিয়েছে কেন। উনি দূর থেকে বলেছেন, এই কী হয়েছে রে ওইখানে। তখন ওই শ্রমিকদের যিনি সর্দার, উনি আবার চিৎকার করে বলছেন, ও কাকা এদিকে আসেন, এই দেখে যান কি একটা ভয়ঙ্কর জিনিস, মনে হচ্ছে অন্যরকম কিছু। তো নানা ওদিকে গিয়েছেন, গিয়ে এই জিনিসটা দেখেছেন। এই নানা ছিলেন খুব জেদি আর রাগী একজন মানুষ। উনি বলেন যে কি এমন হয়েছে, মাটির নিচে দিয়ে এরকম অনেক কিছুই থাকতে পারে। এইখানে তো মাটি ছিল, হতে পারে এর নিচ দিয়ে গর্ত ছিল, এখানে হয়তোবা কোনো একটা সময় কবর ছিল, আর এই জায়গা কোনো কারণে ফাঁকা থাকতেই পারে মাটির নিচে, এখানে সাপ এসে আস্তানা গাছে। তো কী হয়েছে, এই এক্ষুনি একজন এই সাপটাকে মেরে ফেল আর কাজ শুরু কর। এখন এই কাজ কে করবে, কেউ তো রাজি হয় না, যে সাপটা তো স্বাভাবিক বলে মনে হয় না, এরকম সাপ তো ওনারা কখন দেখেন নাই। না না, একজনকে বলেন যে এই তুই কি মারবি, মার এই সাপটা। ওই লোকটা আবার ওই শ্রমিকদের মধ্যে বেশ সাহসী মানুষ ছিলেন, তবে উনি একটু ইতস্তত বোধ করছিলেন মারবেন কি মারবেন না। তখন নানা বললেন যে তুই তো সাহসী না রে, তোকে সাহসী ভাবতাম। এরকম যখন একটু কথাটা বলছে তখন ওই লোকটা বলে, আচ্ছা ঠিক আছে আমি মারতেছি। এই বলে ওই যে কোদাল রয়েছে, এই কোদাল দিয়ে ওই সাপের মাথার অংশে কোপ দিয়েছেন। এক কোপেই বডি থেকে সাপের মাথার অংশ আলাদা হয়ে যায়। এরপর ওই সাপ এবং মাথার খুলিটা অন্য আর একটা জায়গায় মাটিতে দাফন করে দেয়া হয়। ওই রাত্রে নানা যখন ঘুমিয়েছেন, উনি স্বপ্নে ভয়ঙ্কর একটা অবয়বকে দেখেন, যেই অবয়বটার দেহটা অনেকটা মানুষের মতোই, কিন্তু মাথাটা সাপের মতো। সাপ যেভাবে মাঝে মাঝেই জিহবা বের করে, আর জিহবার সামনে জিহবার দুইটা ভাগ থাকে, অর্থাৎ এই জিহবার অগ্রভাগটা আমরা দুইটা দেখি, তো ওই রকম করে মাঝে মাঝে জিহবা বের করছে আর বলছে, তুই আমার ভাইকে মারার নির্দেশ দিয়েছিস, এর শাস্তি কি তুই জানিস? এর শাস্তি তুই তো অবশ্যই পাবি। এই বলে ভয়ঙ্কর একটা গর্জন করে ওঠে ওই অবয়বটা। নানা ধর্মর করে ঘুম থেকে উঠে বসেন। এই যে ঘটনাটা, এটা কিন্তু কাউকে কিছু জানার নাই। ওই সময়ে যেই সাপ মারার ঘটনাটা ঘটছে, এইটাও উনি ওই সময় আশেপাশে কাউকে জানাতে নিষেধ করেছিলেন, মানুষজন আবার ভয় পেতে পারে। এই জন্য শ্রমিকরাও কাউকে তেমন কিছু জানান নাই, বাড়ির লোকজনও তেমন কিছু জানেন নাই এই বিষয়ে, আর নানাও নিজে থেকে বাড়ির কাউকে জানান নাই বিষয়টা। সকালবেলা নানার কাছে খবর আসে যে নানার কথা মোতাবেক
যেই লোকটা ওই সাপটাকে কোদালের আঘাতে দ্বিখণ্ডিত করেছিল ওই লোকটা নাকি ঘুমের মধ্যেই মারা গেছে। সবাই চিন্তা করেছে যে পরিশ্রম করেছিল সারাদিন, হয়তোবা ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা গেছে। সবাই এরকমটা ভাবলেও কিছু কিছু শ্রমিক ভেবেছিল এখানে অন্য কোনো ব্যাপার থাকতে পারে। আর নানা কিছুটা আঁচ করতে পেরেছিলেন। ওই দিন ওভাবেই কেটে যায়। নানা ওই দিন রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। স্বপ্নে আবারও সেই অবয়বটাকে দেখেন। ওই অবয়বটি ওই রাত্রে নানাকে স্বপ্নের মধ্যে বলছে, তুই যে কাজ করেছিস তার একমাত্র পরিণাম হচ্ছে মৃত্যু। তোর কথা অনুযায়ী তোর যে চেলা কাজটি করেছে ওর পরিণতি কি হয়েছে তা তো তুই দেখেছিস। মনে রাখিস, তোকে আমার হাত থেকে এই পৃথিবীতে কেউ বাঁচাতে আসবে না। এরপর আবারও ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে ওঠে ওই অবয়বটা। নানা এবারও ধর্মর করে উঠে বসেন, ঘেমে একাকার হয়ে গেছেন। এবারও নানা এটাকে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছেন। উনি চিন্তা করেছেন যে বাস্তবে এরকম সাপ টাপ দেখলে ঘুমের মধ্যে মানুষ এরকম সাপ দেখে, এটা ওরকম কোনো কিছু না। এইটা বলে উনি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলেন। তাছাড়া যে লোকটা মারা গেছে এমনটা না যে তার লাশটা দেখে অস্বাভাবিক কিছু মনে হয়েছে, তার শরীরে কোনো সাপে কাটার দাগ আছে, এমনটা তো মনে হয়নি। তার ডেড বডি দেখেও অস্বাভাবিক কোনো কিছু মনে হয় না। এরকম তো মানুষ মারা যেতেই পারে, এরকম মারা যায়ও মানুষ। তাই এটা নিয়ে তো এরকম ভাবনা চিন্তার কিছু নাই। তো সকালবেলা উনি ওনার কাজে গিয়েছেন। পুকুরের খনন কাজ কিন্তু চলছে, তবে খনন কাজের ক্ষেত্রে অন্য কোনো ধরনের বিপত্তি বাধে নাই, শুধু ওই একটা বিষয়ই হয়েছিল শুরুতে, এরপর আর কোনো সমস্যা হয়নি। তো নানা কোনো একটা কাজে গিয়েছিলেন। উনি বিকেলের দিকে যদি কোথাও বের হতেন বা দুপুরের দিকে কোথাও বের হতেন, ফিরতে যদি রাত হওয়ার সম্ভাবনা থাকতো, তখন নানা একটি ব্যাটারি চালিত টর্চ লাইট নিয়ে বের হতেন। তখন অবশ্য গ্রামে চার্জার লাইটের প্রচলনটা শুরু হয়নি। ড্রাই সেল ব্যাটারি যেই টর্চ লাইটগুলো ছিল, 2 ব্যাটারি, 3 ব্যাটারি, 4 ব্যাটারি, 5 ব্যাটারি এরকম লাইটগুলো ছিল, এগুলো মানুষ ব্যবহার করতো। তো নানার এরকম একটা ব্যাটারি ছিল, যেই ব্যাটারিগুলো ওই ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল, যেটা দিয়ে উনি রাত্রেবেলা আসা যাওয়া করতেন। তো নানা তো ওই লাইটটা জ্বালিয়েই ফিরছিলেন বাড়ির দিকে। রাত যে আহামরি বেশি হয়েছে তা না, এশার আজান হয়েছে বা হয়নি এরকম একটা সময় হবে আর কি। তো নানা যেই পথ দিয়ে আসছিলেন ওই পথে নানা একাই ছিলেন। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে ওঠে, এইবার তোকে পাইছি রে, পাইছি এইবার তোকে। এই কথা শোনার পর নানা কি করেছেন, ওই টর্চ লাইট জ্বালিয়েই পেছন দিকে ঘুরেছেন। যখন ঘুরেছেন উনি টর্চ লাইটের আলো ফেলে ভয়ঙ্কর একটা অবয়ব দেখেন। উনি দেখেন এটা সেই অবয়ব যেই অবয়বকে উনি রাতের বেলা কয়েকবার স্বপ্নে দেখেছেন। কি যে ভয়ঙ্কর বিভৎস দেখতে সেই অবয়বটা! মাথাটা সাপের মতো, দেহটা মানুষের মতো দেখতে হলেও একদম অবিকল মানুষের মতো দেহ না, তবে মানুষের দেহের কাছাকাছি যায় আর কি। 2 হাত আছে, 2 পা আছে, এটা দেখে মনে হচ্ছে মানুষের মতো দেহ। আর মাথাটা সাপের মতো, আর জিহ্বাটা লক লক করে মাঝে মাঝেই বেরিয়ে আসছে। উনি এটা দেখার পর আল্লাহর নাম নিয়ে ঘুরে দিয়েছেন বাড়ির দিকে দৌড় শুরু করেছেন। মোটামুটি হয়তোবা 10 সেকেন্ড দৌড় দিয়েছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো ধরাম করে ওনার ঘাড়ের উপর কেউ আঘাত করলো। যখনই আঘাত করেছে তখন নানা মাটিতে পড়ে যায়। যেহেতু উনি দৌড়ের উপর ছিলেন, ঘাড়ের উপর কেউ আঘাত করলে সামনের দিকে ঝুঁকে পড়ে যাবেন, এটাই স্বাভাবিক। নানা ঝুঁকে পড়ে যাওয়ার পর কয়েকবার ডিগবাজি খেয়ে পড়েন আর কি। উনি তো বয়স্ক মানুষ ছিলেন, এইভাবে হঠাৎ করে পড়ে গেলে তো শরীরে মারাত্মক আঘাত লাগে। উনি যখন উপুর হয়ে পড়ে আছেন, তারপর একটু ঘুরে ওঠার চেষ্টা করবেন, তখন হঠাৎ করে মনে হলো ওই অবয়বটা ওনার বুকের উপর এসে বসলো। এরপর একের পর এক আঘাত করতে থাকে নানাকে। নানা তো বুঝতে পেরেছেন ওনার সময় শেষ হয়ে এসেছে। উনি ওই অবস্থাতে যা দোয়া দুরুদ জানতেন মনে মনে পড়তে থাকেন। আল্লাহর কি ইশারা, ওই সময় আবার কিছু মানুষ ওই রাস্তা দিয়ে আসছিলেন। তারা দেখেন
যে একজন মানুষ সে মনে হচ্ছে কোনো কিছুর সাথে ধস্তাধস্তি করছে, তবে কিসের সাথে ধস্তাধস্তি করছে এটা বোঝা যাচ্ছে না। তাদের কাছে এটাও মনে হয় যে কোনো একজন মানুষকে মনে হলো শূন্যে তুলে ফেললো, আবার মাটিতে আশ্রে ফেললো, এরকমটা মনে হয়। তারা দূর থেকে বলে, এই কে ওখানে রে, কী হচ্ছে এগুলা? এরপর তারা ওই দিকটাতে দৌড়ে যায়, গিয়ে দেখে একজন মানুষ একদম রক্তারক্তি অবস্থায় পড়ে আছে, চেহারা জুড়ে রক্ত, মানে এমনভাবে রক্তে চেহারাটাও ভেসে গেছে যে চেহারা দেখে আসলে বোঝার উপায় না এটাকে। তারা অবশ্য চিনতে পেরেছিলেন যে এটা নানার ওই সময় সেন্স ছিল না। তারা নানাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসেন। ওই রাত্রে নানার জ্ঞান ফেরে নাই। বাড়িতে আসার পর পরিবারের সদস্যরা নানার রক্ত পরিষ্কার করে ক্ষত স্থানে তারা যেই গ্রামীণ যে চিকিৎসা আছে সেটা দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সকালবেলা নানার জ্ঞান ফেরে, তবে ওনার শরীরে কোনো শক্তি ছিল না, একদম দুর্বল। প্রতিবেশীরাও আসেন কি হয়েছিল জানার জন্য। নানি তো কান্নাকাটি করছেন, হাত পাখা দিয়ে বাতাস করছেন নানাকে। ওই প্রথমবারের মতো নানা সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলেন। এটা শোনার পর পরিবারের সদস্যরা বলে, কেন এই বিষয়টা আগে থেকে তাদেরকে জানানো হয় নাই? তাহলে তো হয়তোবা হুজুরকে ডেকে এনে জিন হাজির করিয়ে কোনো একটা সমাধান করার চেষ্টা হয়তোবা করা যেত, হয়তোবা জিনটা কোনো কিছু চাইতো বা এরকম কিছু একটা। সেটা তো ওনারা দেওয়ার সামর্থ্য রাখতেন বলে ওনাদের বিশ্বাস। কিন্তু নানা কেন জানান নাই এটা নিয়ে সবাই নানাকে বলেন। তখন নানা বলেন যে আমি তো বুঝতে পারি নাই যে এই বিষয়টা এই পর্যায়ে যাবে। যাই হোক, এলাকার মসজিদের হুজুরকে ডাকাও হয়। হুজুর এসে নানাকে ঝাড়ফুঁক করেন। উনি সান্ত্বনা দিয়ে যান যে নানা সুস্থ হয়ে যাবেন, এই বলে চলে যান। তবে ওনার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ ছিল। আসলে নানার সুস্থ হওয়া আর হয়ে ওঠেনি। পরের দিন সকালেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি মানুষ এমন কিছু ভুল করে বসে যেটার খেসারত তাকে জীবন দিয়ে দিতে হয়। ওখানে উপস্থিত শ্রমিকরা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এটা অস্বাভাবিক কিছু, কিন্তু নানা যেহেতু খুবই প্রভাবশালী, ক্ষমতাশালী, ধনী একজন ব্যক্তি ছিলেন, তার কথা না শুনলে শ্রমিকরা কাজ করতে পারবেন না সেখানে। কারণ একটা পুকুর কাটার কাজ তো দীর্ঘদিন ধরে হয়, তারা তো দিনমজুর, দিন আনা দিন খাওয়া এরকম লোক। এই ধরনের লোকদেরকে যদি খেপিয়ে তোলা হয় তাহলে তো ওই এলাকায় কাজ পাওয়া কঠিন হয়। এই জন্য লোকজন বাধ্য হয়েই ওই সময় বিশেষ কিছু বলেননি। তারাও চিন্তা করেছেন বলেও কতটুকু আর লাভ হবে। আর একজন ব্যক্তি নানার কথা শুনতে বাধ্য হয়েছিলেন, তারও পরিণতি ভালো হয়নি। নানা উনি নিজের রাগ, ক্ষমতা এবং জেদের বশবর্তী হয়ে যে কাজটি করেছিলেন, এটাকে আসলে আমি কি ভুল বলতে পারি না অপরাধ বলতে পারি? এটা অবশ্য এই প্রশ্নটা রয়েই যায়। আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না এটা ভুল, বা এটাও একদম বলতে পারবো না এটা অপরাধ। হতে পারে ওই বাস্তবতায় উনি এটা ভুলই করেছিলেন, আর এরকম ভুল অনেক সময় হয়ে যায়। তবে গ্রামের একজন প্রবীণ অভিজ্ঞ মানুষ হিসাবে ওনার এটা বোঝা উচিত ছিল যে বিষয়টা স্বাভাবিক নয়, কারণ এই ধরনের সাপ খুব একটা দেখা যায় না। প্রিয় লিসেনার্স, আমরা বেশ কিছুদিন বলতে 2022 সাল বা 21 সাল, আমার ঠিক সালটা মনে নাই, হবিগঞ্জে গিয়েছিলাম। তো হবিগঞ্জে মুন্ডু কাটা বিল রয়েছে, তো সেই বিলে রাস্তার কাজ চলছিল। দেখুন, এই 2021-22 সালে এসেও সেখানে রাস্তার কাজ চলছে। এতদিন সেখানে তেমন কোনো রাস্তা ছিলই না। তাহলে এত বছর সেখানকার মানুষজন কিভাবে চলাফেরা করেছে? সেখানে যাওয়ার পরই বিভিন্ন ছোট ছোট স্পট ছিল যেগুলো দেখেই ভয়ঙ্কর লাগছিল। এরপর স্থানীয় কয়েকজনের সাথে কথা বলার পর আমরা যেটা জানতে পারলাম, ওখানে রাস্তা তৈরি যখন করা হচ্ছে, কিছু কিছু কাজ আমাদেরকে দেখালো যে কোন কোন জায়গায় ছোট ছোট কালভার্ট বা ব্রিজ তৈরি হচ্ছে। তো যখন এক্সকেভেটর দিয়ে ওইখানে মাটি বাঁধার কাজ চলছিল, তখন এমন কিছু সাপ বেরিয়ে এসেছিল যেগুলো সম্পূর্ণ অস্বাভাবিক। এগুলো
অজগর সাপকেও হার মানায়, এত বড় মোটা আর এমন ভয়ঙ্কর রকমের কালো। এই সাপগুলো একসাথে অনেকগুলো ছিল। যখনই এক্সকেভেটর দিয়ে মাটি কাটা শুরু করেছে, বেশ কিছু সাপকে একসাথে জড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎ করে সাপগুলো যেন কোথায় চলে গেল, মাটির ভেতরে চলে গেল না কোথায় চলে গেল আর দেখা গেল না। এক্সকেভেটর দিয়ে ওখানে মাটি আবার কিছুটা খোঁড়া হলেও আর ওই সাপগুলোর অস্তিত্বই পাওয়া যায় নাই। ওখানকার লোকজন জানিয়েছেন ওনারা দিনে দুপুরেও অনেক সময় ভয়ঙ্কর কোনো জিনিস দেখেন। প্রিয় লিসেনার্স, এই যে ভয়ঙ্কর কালো রঙের সাপগুলো, এগুলো মোটেও স্বাভাবিক নয়। এই জিনিসগুলো আমরা দেখার পর কেন যে অসতর্ক হয়ে এই ভয়ঙ্কর ভুলগুলো করে ফেলি, যার কারণে মানুষের এরকম বিপর্যয় নেমে আসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সেই সাথে আল্লাহ আমাদেরকে এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকেও হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, বর্ষাকালে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই কিন্তু গ্রাম অঞ্চলে মাছ ধরতে বেরিয়ে পড়েন। আর এই মাছ ধরা কেন্দ্রিক ঘটনাগুলো আমাদের এই ভৌতিক ঘটনার জগতে খুব কমন। অনেক ক্ষেত্রেই আমরা এমন ঘটনা তো সবসময়ই শুনে থাকি, ক্ষেত্র বিশেষে ঘটনার ভিন্নতাও পাওয়া যায়। তবে এমন কিছু ঘটনা কিন্তু রয়েছে যার ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল। সেগুলো বেশ রহস্যময় হিসেবেই মানুষের কাছে রয়ে যায়। মানুষ মুখে মুখে বলে এমনটা হতে পারে, তেমনটা হতে পারে, কিন্তু সেটা যদি জানাই না যায় আসলে কি হয়েছিল, তাহলে তো সেই ঘটনাটি অন্যরকম হয়, তাই না? চলুন এমন একটি ঘটনা শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জিসান আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৩ নং কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। এই ত্রিশাল উপজেলারই আরেকটি ইউনিয়ন যার নাম হচ্ছে কানিহারি। আর এই কানিহারি ইউনিয়নের একটি গ্রাম বাইরগাঁও। এই গ্রামে একজন ব্যক্তি ছিলেন যার নাম আলম, যিনি সম্পর্কে এই জিসান ভাইয়ের প্রতিবেশী মামা হন। আমরা তাকে আলম মামা বলেই সম্বোধন করব। ঘটনাটি মূলত জিসান ভাই শুনেছিলেন তার নানির কাছ থেকে। তার নানি ঘটনাটির সঠিক সালটা বলতে পারেন নাই। এই ঘটনাটি মূলত ঘটেছিল বর্ষাকালে। আর বর্ষাকালে এই আলম মামা রাতের বেলা মাছ ধরতে বের হতেন। তবে উনি মাছ ধরার ক্ষেত্রে এক ধরনের ফাঁদ ব্যবহার করতেন। এক এক জায়গায় এটার এক এক নাম, কোথাও এটাকে বাইর বলে, কোথাও এটাকে ঘূর্ণি বলে, এক এক জায়গায় এক এক নাম আর কি। তো ওই এলাকায় এটাকে বাইর বলা হয়। পানির স্রোত যেখানে চলে সেখানে যদি ওই বাইরটা বসানো হয় তখন ছোট ছোট মাছগুলো ওই বাইরের মধ্যে ঢুকে পড়লে আর বেরোতে পারে না। এমন একটি পানির স্রোত একদিক দিয়ে যাচ্ছিল, ওইখানে উনি ওই বাইরটা বসিয়েছেন। এরপর উনি হাঁটাহাঁটি করছেন। বেশ কিছুক্ষণ পর একজন ব্যক্তি ওই দিকে আসছিলেন। মূলত ওই দিকে আসার একটা কারণ ছিল যে তার জমিতে স্যালো মেশিনের পানিগুলো ঠিকঠাক মতো পড়েছে কিনা, আবার ওভারফ্লো হয়ে যাচ্ছে কিনা, আবার যাচ্ছে কিনা পানি আদতে, লাইনটা করা হয়েছে কিনা। উনি তখন দেখেন যে ক্যানালের পাশে একটা মানুষ পড়ে আছে। তো উনি দৌড়ে সেখানে যান, গিয়ে দেখেন যে এটি আর কেউ না, এটা আলম মামা। উনি সেখানে পড়ে আছেন। এরপর উনি তাকে ধরে কাঁধে করে আলম মামার বাড়িতে নিয়ে আসেন। আলম মামার বাড়িটা ওখান থেকে খুব বেশি দূরে ছিল না। উনি অল্প সময়ের মধ্যেই চলে আসেন আলম মামাকে নিয়ে। তখনও আলম মামার সেন্স নাই। আর রাত কিন্তু তখন খুব বেশি না, তখন রাত আনুমানিক 9টা সাড়ে 9টা বাজে এরকম হবে আর কি।
তখনও কিন্তু আলম মামার বাড়ির কেউই রাতের ঘুমটা দেয়া শুরু করেন নাই, অর্থাৎ খাওয়া দাওয়া করে যে ঘুমাতে যাবেন তখনও এরকমটা হয়নি। তবে প্রস্তুতি নিচ্ছেন খাওয়া দাওয়া করার, এরকম আর কি একটা সিচুয়েশন। তখন আলম মামাকে ওই ব্যক্তিটা নিয়ে আসেন। আলম মামাকে তো জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, শরীরটা মুছে দেওয়া হয়, যেহেতু কাদার মধ্যে পড়ে গিয়েছিলেন, সারা শরীরে বিভিন্ন জায়গায় কাদা লেগে গেছে। তো যাই হোক, ওই লোকটা তো চলে যান। ওই লোকটা চিন্তা করেছিলেন হয়তো বা মাথা ঘুরে পড়ে গেছে, এরকম কিছু একটা। আলম মামার জ্ঞান না ফিরলেও ওই রাত থেকেই মাঝে মাঝে মানে থেকে আলম মামার তীব্র খিঁচুনি শুরু হয়। পরিবারের সদস্যরা চিন্তা করলেন যে সাপে কামড় দিয়েছে কিনা। ওনার শরীরের বিভিন্ন জায়গা চেক করে দেখলেন না, কোথাও সাপে কামড় দেয়নি। তাহলে কি এমন হলো, একটা সুস্থ স্বাভাবিক জওয়ান মানুষ হঠাৎ করে এরকম হওয়ার তো কথা না। পরিবারের সদস্যরা চিন্তা করলেন যে নিশ্চয়ই ভৌতিক কোনো কিছু তার সাথে হয়েছে। এখন তার তো সেন্স নাই, কি হয়েছে সে তো আর বলতে পারছে না। ওই রাতটা ওভাবেই কেটে যায়, আলম মামার সেন্স ফেরে না। তাদের চেনা পরিচিত যেই কবিরাজ ছিলেন তাদের কাউকে ডেকে নিয়ে আসা হয়, সে এসে ঝাড়ফুঁক করে, কিন্তু লাভ হয় না। এভাবে কয়েকজন কবিরাজ আসে, ঝাড়ফুঁক করে, লাভ হয় না। আলম মামার সেন্স একা একাই ফেরত আসে, কবিরাজের ঝাড়ফুঁকে সেন্স ফেরত আসেনি। কিন্তু আলম মামার মধ্যে অন্য রকমের যে পরিবর্তন, এরকমটা কিন্তু বোঝা যাচ্ছিল না, যে সেন্স ফেরত আসার পর তার মধ্যে যে কোনো অস্বাভাবিক পরিবর্তন, এরকমটা কিন্তু মনে হচ্ছে না। আলম মামা ঠিকঠাক হয়ে যান। আর যেহেতু ঠিকঠাক হয়ে যান, তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ আর মাথা ঘামায় না। তবে ওই রাত্রে আলম মামার সাথে কি হয়েছিল এটা আলম মামা নিজেও বলতে পারেন না, যে আসলে ঘটনাটা কি হয়েছিল। উনি হঠাৎ করেই সেন্সলেস হয়ে পড়ে যান। এর অল্প কিছুদিন পর যখন আলম মামা একটু স্বাভাবিক হয়েছেন আর কি, আলম মামা শারীরিকভাবে অসুস্থ থাকলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়েছেন। ওনার আচার আচরণ তো নর্মালি ছিল, আগেও যেরকম ছিল এরপরও সেরকমই ছিল। তো আলম মামা উনি কী করেছেন, একটা কদম গাছে উঠেছেন। ওই সময় কিন্তু কদম ফুল যেটা, ওইটা বেশ বড় বড় হয়েছে। আমরা কদম ফুল কিন্তু দেখি বর্ষাকালে, বর্ষাকালে সাধারণত কদম ফুল ফোটে। তো আলম মামা কদম ফুল পাড়ার জন্য ওনার বাড়ির কাছাকাছি জায়গায় একটা কদম গাছে উঠেছেন। কদম গাছটা বেশি বড় ছিল না, ছোট ছিল, বেশ অনেক কদম ফুল ফুটেছিল সেই কদম গাছে। তো উনি যখন গাছে উঠেছেন, কোনো এক অজানা কারণে উনি ওই কদম গাছ থেকে নিচে পড়ে গিয়েছেন। অদ্ভুত বিষয়, উনি মাটির উপর, মানে শক্ত মাটির উপর পড়েছেন, ওনার নাকি কোনো ব্যথাই লাগেনি, এমনটাই নাকি নানি জানিয়েছিলেন। আলম মামা বলেন যে কোনো ব্যথাই লাগে নাই। আসলে উনি কেন পড়ে গেছেন এটাও বলতে পারেন না, কী কারণে পড়ে গেলেন। পা ফসকেও পড়ে যান নাই, হাত ফসকেও পড়ে যান নাই, আবার কেউ ধাক্কা দিয়েছে এটাও বলতে পারেন না উনি। তাহলে পড়ে গেলেন কিভাবে? ওই রাত্রে অজ্ঞান হয়ে গেছেন কিভাবে সেটাও বলতে পারেন না। আবার যে কদম গাছ থেকে পড়ে গেলেন সেটাও বলতে পারেন না। পড়ে যাওয়ার পরে ব্যথাও লাগলো না, এটা কেন? আলম মামা কিন্তু স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছেন। আলম মামাদের টিনের ঘর ছিল, আর টিনের ঘরের মেঝে তো সাধারণত মাটিরই হয়ে থাকে গ্রাম অঞ্চলে, আমরা যেটা দেখি আর কি। আর ওই সময় প্রেক্ষাপটে অধিকাংশ বাড়ির যে ফ্লোর এটা মাটিরই ছিল। তো আলম মামাদের ঘরও একই রকম ছিল। তো ঘরের বাইরে কিন্তু একটা সিঁড়ির মতো করা হয়, যেখানে পা দিয়ে ঘরের চৌকাঠ পেরিয়ে মানুষ ঘরে ঢোকে। তো ওই যেই অংশটা, এটা মাটির থাকলে কিছু সমস্যা হয় কি, যে যদি বৃষ্টি হয় তাহলে ওই জায়গাটা কাদা হয়ে গেলে কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অনেকেই ওই জায়গাটাতে ইট দিয়ে রাখেন, যাতে করে বৃষ্টি হলেও ওই জায়গাটা পিচ্ছিল না হয়ে যায়। ওই জায়গায় আগে ইট ছিল, কোনো কারণে ইটগুলো নষ্ট হয়ে গেছে, নতুন করে ইট ওখানে বসানো দরকার ছিল। বাড়ির আশেপাশে বেশ কিছু পুরনো ইট ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই আলম মামা এবং আলম মামার মা অর্থাৎ
নানি ওনারা দুজন মিলে কিছু ইট সংগ্রহ করে এনেছেন, তবে সেই ইটগুলোর সাথে শ্যাওলা, মাটি, কাদা এগুলো ছিল। এই ইটগুলো পরিষ্কার করার প্রয়োজন ছিল। তো ওনারা কিছু ইট এনে একপাশে গুছিয়ে রেখেছিলেন, চিন্তা করেছেন যে পাশে যে পুকুর রয়েছে এই পুকুরে গিয়ে ইটগুলো ধুতে হবে। তো আলম মামা উনি ওনার মায়ের সাথে কয়েকটা ইট নিয়ে পুকুরে ধুতে গিয়েছেন। তো কিছু সময় ধুয়েছেন, ধোয়ার পর আলম মামা বললেন যে একটু বাজারে যাই, চা খেয়ে আসি, পানও খাবো। আলম মামার আবার পান খাওয়ার অভ্যাস ছিল। এদিকে নানি চিন্তা করলেন যে কিছু সময় তো ধুইলাম, আরও বেশ কিছু ইট আছে, আমিও যাই। আলম বাজার থেকে আসতে আসতে আলম যেই পথ দিয়ে আসবে ওই পথের পাশেই একটা বাড়ি আছে, ওই বাড়ির লোকজনের সাথে গিয়ে একটু গল্পগুজব করে আসি। গ্রামের মহিলারা কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়িতে যান, গল্পগুজব করেন, এটা হরহামেশাই দেখা যায়। তো আলম মামা তো চলে গেছেন বাড়ির কাছাকাছি একটা বাজারে, বাড়ির কাছাকাছি বাজার ছিল, বেশি দূরে না। এদিকে নানিও গিয়েছেন ওই বাড়িতে, গল্পগুজব করছেন। আর ওই বাড়ির উঠোনটা এরকম ছিল যে ওই রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে দেখা যায়। তা আলম মামা যদি ওই পথ দিয়ে ফেরেন তাহলে তাকে দেখা যাবে, আর তখন নানিও চলে আসবেন। আর আলম মামাকে উনি বলেও ছিলেন যে তুই এদিক দিয়ে আসার সময় কিন্তু আমাকে ডাক দিবি, আমি ওই বাড়িতে থাকবো। আলম মামা বলছেন ঠিক আছে, আমি ডাক দিব। তো নানি তো বসে আছেন, গল্পগুজব করছেন, অনেকক্ষণ হয়ে যায়, আলম মামা আসেন না। এদিকে জোহরের আজানের সময় হয়ে যাচ্ছে, এখন ইট ধুবেন কখন আর দুপুরের খাবার চুলায় বসাবেন কখন? উনি বিরক্ত হয়ে বলতেছেন যে কী ব্যাপার, আলম এখনও আসলো না, চা খাইতে পান খাইতে কি এতক্ষণ লাগে নাকি? ওর অপেক্ষায় থাকতে থাকতে তো বেলা চলে যাচ্ছে, এই ইট ধুয়ে আমি আবার খাবার বসাবো কখন? খাইতে খাইতে তো সে বিকাল হয়ে যাবে। তখন নানি উনি ওই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেন, চিন্তা করেন যে ঠিক আছে, আমি আগে রান্নাটা চড়াই দিই। উনি তো বাড়িতে ঢুকে গেছেন, তখন ওনার কাছে মনে হলো পুকুর পাড়ে কোনো কিছুর শব্দ হচ্ছে। উনি চিন্তা করেন কী ব্যাপার, পুকুর পাড়ের যে শব্দ, এইটা তো মনে হচ্ছে পুকুর পাড়ে কেউ কাজ করছে। উনি একটু উকি দিয়ে দেখেন যে এটা কে কাজ করছে ওইখানে। দেখেন যে আলম মামা ইট ধুচ্ছে ওখানে এসে। উনি ভাবলেন যে ঘটনা কি, আলম আসলো, কখন আসলো, আমাকে তো ডাকও দিল না, আবার আসতে পারে হয়তোবা উনি অর্থাৎ নানি ওইখান থেকে চলে আসার পর আলম মামা আসছে, যখন ওই বাড়িতে ডাক দিয়েছে বলছে যে তোর মা তো চলে গেছে, এই জন্য আলম মামা এসে ইট ধোয়ার কাজ শুরু করছেন। উনি তো রান্না বাড়ার কাজ শুরু করতেছেন, এই জন্য উনি আর আলম মামাকে ঘাটাঘাটি করতে যান নাই। ওই সময়ে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি, ওই পুকুরটা মূলত যাদের ছিল, তো উনি কি করছেন, ওই পুকুরে জাল নিয়ে আসেন, মাছ ধরবেন। হাত জাল বা ঝাঁকি জাল যেটা বলে, ছুঁড়ে দিতে হয় যে জালগুলো। ওনার বাড়িতে আবার ওই সময় মেহমান আসছে। উনি চিন্তা করলেন যে যাই পুকুরে কয়েকবার জাল ফেলি, মাছ ধরতে পারলে এই মাছ রান্না করা হবে, মেহমান যেহেতু আসছে বাড়িতে। তো উনি যখন আসছেন, আসার পর উনি কিন্তু ওই পুকুর পাড়ে কাউকে দেখেন নাই, উনি জাল ফেলেছেন। প্রথমবার জাল ফেলার পরেই ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। উনি যখনই জাল ফেলেছেন ওনার কাছে মনে হলো পুকুরের পানির যেই অংশে উনি জাল ফেলেছেন, ধরাম করে পানির ভেতর থেকে বাতাস জাতীয় কিছু একটা বের হলো, তার জাল ভেদ করে বের হয়ে কোথাও যেন চলে গেল। অর্থাৎ পানির নিচ থেকে যদি কোনো বাতাস বের হয়, এটা বিশাল আকারের বুড়বুড়ি আকারে বাতাস বের হবে, ওই রকম করে বের হলো এবং জালের ছিদ্র দিয়ে ওই বাতাসটা দমকা হাওয়ার মতো বেরিয়ে চলে গেল। উনি তো অবাক হলেন, কী ব্যাপার, এরকম হলো কেন? এরপর ওনার কাছে মনে হলো যে জালের ভেতরে মানুষের পায়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে। উনি তাড়াতাড়ি জাল যখন তোলা শুরু করছেন, জালটা প্রচণ্ড ভারী মনে হচ্ছে। উনি নামলেন, নামার পর উনি বুঝতে পারলেন এই জালের মধ্যে একজন মানুষ। উনি যখনই উঁচু করেছেন দেখেন আর কেউ না, এটা আলম মামা। তখনও নাক দিয়ে রক্ত পড়ছে, কান দিয়ে রক্ত পড়ছে। উনি দ্রুত উপরে উঠান, চিৎকার চেঁচামেচি শুরু করেন, নানিও তো চলে আসছে, এসে দেখে এই অবস্থা। কিন্তু ততক্ষণে মামা আর পৃথিবীতে নেই, উনি মারা গেছেন।
মামাকে কোনো এক ভয়ঙ্কর অশরীরী যে হত্যা করেছে এটা নিশ্চিত। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েই যায়। ওই রাত্রে মামা কেন অজ্ঞান হয়েছিলেন? কদম গাছ থেকে উনি কেন পড়ে গেলেন আর পড়ার পর কেন ব্যথা পেলেন না? মামা যে আসলেন, আসার সময় এতটা দেরি হলো কেন? মামা হঠাৎ করে কেনই বা ওই সময় বাজারে গিয়েছিলেন? ওই সময় বাজারে যাওয়ার কথা না, মামা সাধারণত বিকেলের দিকে বাজারে যান। আর বাজার থেকে আসতে দেরিই বা হলো কেন? ধারণা করা হয় যে মামা অনেক আগেই চলে এসেছিলেন, কারণ আশেপাশে যারা মামাকে ইট ধুতে দেখেছিলেন তারা পরবর্তী জানিয়েছিলেন যে মামা নাকি অনেক আগে চলে এসেছিলেন। তাহলে মামা আসার সময় নানিকে কেন ডাক দিলেন না? আর মামা যদি অনেক আগে চলেই এসে থাকেন তাহলে নানি কেন সেটা খেয়াল করলেন না? নানির চোখ এড়িয়ে যেতে পারে। ওই বাড়ির তো আরও লোকজন আছে যেই বাড়িতে উনি গিয়ে গল্প করছিলেন, অর্থাৎ নানি যেই বাড়িতে গিয়ে গল্প করছিলেন তারাও তো কিছু দেখলো না। আর মামাও ডাক দিলেন না নানিকে, নানিও দেখলেন না, অন্য কোনো লোকও দেখলো না। কিন্তু ইট ধোয়ার সময় বেশ কিছু লোকজন খেয়াল করেছিল যে অনেকক্ষণ ধরে উনি ইট ধুচ্ছেন। আর ইট ধোয়া অবস্থায় হঠাৎ করে মামাকে পানির নিচে নিয়ে গেল কে? মামা যেহেতু মারা গিয়েছিলেন, এই প্রশ্নের উত্তরগুলো আর কখনোই পাওয়া যায়নি। আসলেই মামার দোষটা ছিল কোথায়? উনি কি অন্যায় করেছিলেন, কি ভুল করেছিলেন তা জানা যায়নি। অনেক কবিরাজ আসছিলেন, জিন হাজির করার নাকি চেষ্টা করছিলেন, পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বলছেন যে এর সাথে কোনো জিনের প্রভাব নাই, এর সাথে কোনো জিন নাই, এ দিব্যি সুস্থ। যার কারণে ওনারাও আর এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন নাই, যেহেতু মামার আচার আচরণ স্বাভাবিকই ছিল সব কিছু। আসলে এই মৃত্যুটা কেন হয়েছিল? ওই সময় হয়তোবা কোনো সুপার ন্যাচারাল এন্টিটি মামাকে পানির নিচে নিয়ে গিয়েছিল। যখনই জাল ফেলা হয়েছে ঠিক ওই জায়গাতেই মামাকে হত্যা করে ফেলেছিল ওই জিনটা। জাল ফেলার কারণে জিনটা হয়তো ভয় পেয়ে ওখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু ততক্ষণে যা হবার তো হয়ে গেছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, এমন একটি ঘটনা, যেই ঘটনার আসলে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়াই মুশকিল, যা আসলে কি হয়েছিল। কবিরাজরাও এটার কোনো তথ্য দিতে পারেনি, আগেও না পরেও না। আপনাদের কাছে কি মনে হয় প্রিয় লিসেনার্স, আসলে কি হয়েছিল? জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশানে। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপে গিয়েও কিন্তু নির্দিষ্ট করে কোনো ঘটনার রিভিউ আপনারা দিতে পারেন, কেমন লাগছে সেটা জানিয়ে। প্রিয় লিসেনার্স, আসলে খুব দুঃখজনক একটি ঘটনা আমরা শুনলাম। জিসান আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আমরা সবসময় যে ব্যাখ্যাযুক্ত ঘটনা পাবো এটা তো বলা মুশকিল, তাই না? এমন অনেক অজানা রহস্যের ঘটনাও আমাদের সামনে আসবে প্রতিনিয়ত, যা একটি পরিবারকে বিপর্যস্ত করে ফেলে, ধ্বংস করে দেয়, কিন্তু কেউ জানেই না সেই মানুষটার অপরাধ কী ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 171তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম আব্দুল্লাহ আল কাফি। ওনার বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরে। ওনাদের যে গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে গান্ধাইল, আর ওনার নানির বাড়ি হচ্ছে ওনাদের পাশের গ্রামে। ওনার নানির যে বাড়ি ওই গ্রামের নাম হচ্ছে কুরালিয়া। কুরালিয়া চকপাড়া নামক একটি মাদ্রাসায় রাসেল নামে একটি ছেলে লেখাপড়া করত। এই রাসেল 27 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আর কিছুদিন পরই তিনি হেফজ কমপ্লিট করবেন। আর হেফজ খানাগুলোতে একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যারা হেফজ কমপ্লিট করে তাদেরকে যে স্বীকৃতি দেয়া হয়, এই স্বীকৃতি দেওয়ার একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে পাগড়ি মাথায় দেয়া। একটা অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। কোনো ভালো আলেম
বা তার ওস্তাদের মাধ্যম দিয়েই, এই পাগড়ি পরানোর মাধ্যম দিয়েই তাদেরকে হাফেজ হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। এটা কওমি মাদ্রাসার একটি সংস্কৃতি। তো যেহেতু রাসেল ছেলেটা 27 পারা কোরআনে হাফেজ হয়ে গিয়েছিল, আর মাত্র 3 পারা বাকি, মাদ্রাসায় একটি ছোটোখাটো অনুষ্ঠান হবে। সেখানে রাসেল ছাড়াও আরও যে কয়েকজন হেফজ কমপ্লিট করবে বা ইতোমধ্যে কেউ কেউ করে ফেলেছে, তাদেরকে পাগড়ি দেওয়া হবে। সমস্যা হলো কি, এই যে ছোটোখাটো যে প্রোগ্রামটা করা হবে, মাদ্রাসার ফান্ডের টাকার ঘাটতি ছিল, যার কারণে হুজুররা পরামর্শ করলেন কি করা যায়। তো যারা হেফজ কমপ্লিট করে ফেলেছেন বা অল্প কয়েকদিনের মধ্যে করবেন, তাদের উদ্দেশ্যই তো এই প্রোগ্রামটার আয়োজন। তো যে টাকাগুলোর ঘাটতি আছে, আমরা আমাদের মতো করে কিছু টাকা তুলি, আর এই বাচ্চাদেরকেও বলি ওরা যদি পরিবার থেকে একটু সাপোর্ট দিতে পারে। কারণ কওমি মাদ্রাসাগুলো তো আমাদের আশেপাশে যারা সহৃদয়বান ব্যক্তি রয়েছেন, তাদের মাধ্যমেই তো পরিচালিত হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। তো যেহেতু একটা প্রোগ্রাম হবে, বাইরের কিছু মেহমানরাও আসবেন, খরচাপাতির ব্যাপার তো আছেই। তো ওই চিন্তা করেই একজন উস্তাদ এই রাসেল ছেলেটাকে কাছে ডাকে এবং ডেকে বলে যে, বাবা, আমাদের তো কিছু টাকা পয়সাও লাগে, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার পরিবারকে বলে সাধ্য অনুযায়ী যা পারো আর কি নিয়ে আসো। রাসেল খুশি মনেই বাড়িতে গিয়েছে। সকালবেলা বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পর তার মাকে বলেছে যে এই ব্যাপার, কিছু টাকা দিলে ভালো হয়। তখন তার মা তাকে বলেছে, তুই মাদ্রাসায় যা, আমি বিকালের দিকে তোর মাদ্রাসায় যাব, হুজুরের সাথে আমি কথা বলে আসব। তো রাসেল তো চলে আসছে, এসে সে তার লেখাপড়ায় মন দিয়েছে, আর কয়েকদিন পরেই সে হেফজ কমপ্লিট করবে। মনে মনে খুব খুশি। এদিকে বিকালের দিকে রাসেলের মা মাদ্রাসায় এসেছে। আসার পর এসে বলছে, এই কোন হুজুর আমার ছেলের কাছে টাকা চাইছে, এইভাবে বলতেছে। তখন একজন ওস্তাদ বের হয়ে এসে বলছেন যে, জি আমি বলছিলাম ওকে। তখন এই রাসেলের মা এত আজে বাজে কথা ওই হুজুরের সামনে বলেছেন, এটা আসলে সহ্য করার মতো না। বলেছেন যে, আপনাদের কিসের এত টাকা লাগে প্রতিদিন, কে করতে বলে এসব অনুষ্ঠান, আর করবেন নিজেদের টাকা দিয়ে করবেন, বাচ্চাদেরকে বলেন কেন? এইরকম ভদ্র কথা তো কয়েকটা, অনেক অশ্রাব্যভাবে বা অশ্রাব্য ভাষায় কথা বলেছেন সেই হুজুরকে। হুজুর একদম চুপ করে কথাগুলো শুনেছেন, একটা কথার উত্তর দেন নাই। অপমান হজম করেছেন, একদম চুপ ছিলেন। হুজুর যে মাথা নিচু করে অপমানিত হচ্ছেন, চুপ করে কথাগুলো শুনছেন, আরও অনেক হুজুর এটা দেখছেন। যেহেতু উনি নিজে মাথা নিচু করে চুপচাপ শুনছেন, ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এই জন্য অন্য হুজুররা কথা বলছেন না, তারাও সবর করছেন, ধৈর্যের পরিচয় দিচ্ছেন। স্টুডেন্টরাও সবাই চুপ। আর কিছুদিন পরেই একটা ছেলে কোরআনে হাফেজ হবে। এখন যদি হুজুররা তার মাকে কোনো কথা শোনায়, বিষয়টা কেমন হয়ে যায়, এই জন্য হুজুররা চুপ ছিলেন। রাসেল, এই ছেলেটা দরজার পাশ থেকে তার মায়ের এই কটু কথাগুলো শুনছিল, যে তার ওস্তাদদেরকে কি অশ্রাব্য ভাষায় তার মা কথা বলছে। এই প্রতিটা কথা তার ওস্তাদদের অন্তরে যেভাবে তীরের মতো বিঁধছিল, তার থেকেও শত সহস্র গুণ ভয়ঙ্করভাবে রাসেলের হৃদয়ে মারাত্মকভাবে আঘাত আনছিল। তার হৃদয়টা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছিল। দরজার পাশে দাঁড়িয়ে সে হাউমাউ করে কান্নাকাটি করছিল, মুখ চেপে কান্নাকাটি করছিল। সেই কান্নাকাটিগুলো তার স্টুডেন্ট ভাইরা দেখেছিল। তার মা তো চলে যায় এরকম কথাবার্তা বলে। হুজুররা যে রাসেলকে ডেকে কিছু বলবেন, রাসেলের কান্নাকাটি দেখে হুজুররা বলেন, থাক, রাসেল নিজেও মনে অনেক কষ্ট পেয়েছে, রাসেলকে এই বিষয়ে আমরা আর কিছু না বলি। রাসেল মনে এতটাই কষ্ট পেয়েছিল
যে ওই রাত্রে সে কাউকে কিছু না বলে বাড়িতে চলে যায়। তবে সে ছাত্র ভাইদের কাছে বলেছিল যে আমার মা যে এসে এইরকম কথাবার্তা বলবে আমার শিক্ষকদেরকে, এটা আমি বুঝতেই পারি নাই। আমি যদি বুঝতাম একবারও, তাহলে আমি কখনোই এই টাকা চাওয়ার জন্য বাড়িতে যাইতাম না। রাতের বেলা ছাত্র ভাইরা যখন শুয়ে পড়েছে, সে দরজা খুলে বাইরে চলে গেছে। দরজাটা খোলাই ছিল। স্টুডেন্টটা পরে এসে বুঝতে পেরেছিল যে রাসেল নাই, রাসেল বাইরে বেরিয়ে গেছে। রাসেলের বাড়িটা কিন্তু খুব বেশি দূরে ছিল না। রাসেল বাড়িতে গিয়েছে। যাওয়ার পর সে একটা লম্বা দড়ি সংগ্রহ করেছে। সংগ্রহ করার পর তাদের বাড়ির পাশেই একটি নারকেল গাছ ছিল, বেশ বড় একটা নারকেল গাছ। এই নারকেল গাছের যে ডাল বা ডগা বলি, এর উপর দিয়ে দড়ি ছুঁড়ে মেরেছে। ডগার গোড়ার অংশে যখন ডালটা মোটামুটি যেই অংশটা শক্ত থাকে আর কি, ঝুলে পড়ে না, ওই অংশের দড়িটা সেট করে রাসেল গলায় দড়ি নিয়েছে। সকালবেলা পাশের বাড়ির এক চাচি, উনি পাতা ঝাড়ু দেওয়ার জন্য যখন বের হয়েছেন, উনি দেখেন নারকেল গাছের সাথে রাসেলের নিথর দেহ ঝুলছে। এটা দেখার সাথে সাথে উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। রাসেলের পরিবারের সদস্যরা চলে আসে, তার মা চলে আসে, কান্নাকাটি শুরু করে। তবে ওই সময় রাসেলের এই মৃত্যুর খবরটা থানা পুলিশকে জানানো হয়নি। কেননা রাসেল যে মনের দুঃখে আত্মহত্যা করেছে এটাই সবাই ধরে নিয়েছিল। আর একদম গ্রামের ভেতরে তো বিষয়টা আসলে জানানোর প্রয়োজনও বোধ করেনি। খুবই দ্রুততার সাথে রাসেলকে দাফন কাফন করিয়ে দেওয়া হয়। রাসেলের মা অনুশোচনায় ভুগতে থাকেন যে আমি এটা কি করলাম, এরকম একটা কাজ করে ফেললাম আমি। এদিকে রাসেলের যখন দাফন কাফন হয়ে গেল, রাসেলের পরিবার শোকে কাতর হয়ে আছে, তার মা বিলাপ করছে, নিজের এই কৃতকর্মের জন্য অনুশোচনা করছে। তখন ঘটে আর একটা ঘটনা। পাশের এক প্রতিবেশী, যার নাম হচ্ছে সাহারা, উনি একজন মধ্যবয়স্কা মহিলা, উনি এসে রাসেলের পরিবারের একজনকে বলেন, আচ্ছা রাসেল যেই পাঞ্জাবিটা পরে আত্মহত্যা করেছিল, ওই পাঞ্জাবির একটা অংশ কেটে দেয়া যাবে, আমরা একটু কাপড় দরকার। এই মহিলা নাকি আবার একটু কবিরাজ টাইপের ছিল আর কি। ওই সময়ে সে এরকম চাচ্ছিল। আর রাসেলের পরিবারের সদস্যদের ওই সময় মাথাও ঠিক ছিল না, এরকম একটা আকস্মিক ঘটনা ঘটে যাওয়ার কারণে। একটা ছেলে 27 পারা কোরআনে হাফেজ, আর কিছুদিন পর হেফজ কমপ্লিট করবে, হাফেজ হবে, সে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলল পরিবারের সদস্যদের একটা দুর্ভাগ্যজনক আচরণের কারণে। এটা আসলে কেউই মেনে নিতে পারছিলেন না, যেহেতু সবাই শোকে কাতর ছিলেন। উনি গিয়েছেন, চাচ্ছেন, লোকজন যেহেতু শোকে কাতর, উনি কোনো না কোনোভাবে, হয় কারো মাধ্যম দিয়ে হোক বা নিজেই হোক, রাসেলের ওই পাঞ্জাবির একটা অংশ কেটে নিয়ে চলে আসেন বাড়িতে। ওই রাত্রে উনি যখন ঘুমিয়ে আছেন, তখন ঘটে ভয়ঙ্কর একটি ঘটনা। তখন হঠাৎ করে নাকি বাইরের থেকে কান্নাকাটির আওয়াজ আসে, আর কেউ যেন উঠোনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। এই কান্নাকাটির আওয়াজে এই যে সাহারা কাকি, তার ঘুম ভেঙে যায়। তিনি বলেন, এই কে রে, কে কাঁদিস? তখন বাইরের থেকে উত্তর আসে, ও সাহারা কাকি, আমার খুব শীত করতেছে, আমার পাঞ্জাবির অংশটা দিয়ে দাও। তখন এই সাহারা কাকির যিনি স্বামী, ওনার ঘুম ভেঙে যায়। উনি বলে, এই তুমি কার সাথে কথা বলো? তখন বলে যে, শোনো, বাইরে কে যেন কান্নাকাটি করতেছে। ওনার স্বামীও এটা শোনেন, বাইরে কে যেন কান্নাকাটি করছে। তখন ওনার স্বামী বলেন, এই কে রে, বাইরে কে? কয়, ও কাকা, আমার পাঞ্জাবির অংশ তোমার ঘরে আছে, আমার পাঞ্জাবির অংশটা দিয়ে দাও,
আমার খুব শীত করতেছে। এই কথা শোনার পর এই সাহারা কাকির যিনি স্বামী আর সাহারা কাকি এই দুইজন বলতেছেন যে বাইরে কে দুষ্টামি করতেছে এত রাতের বেলা, আসো তো দেখি। তো এই কথা বলার পরও দরজা খুলে দেখার সাহস হয় না। সাহারা কাকি উনি বলতেছেন দরজা খুলে দেখার দরকার নেই, আসো আমাদের যে টিনের বেড়া আছে এই টিনের বেড়ার জায়গায় জায়গায় তো ছিদ্র আছে, এইটা দিয়ে দেখি। তো দুইজনই ছিদ্র দিয়ে বাইরে তাকিয়েছেন। চাঁদের যে আলোটা ছিল উঠানোর উপর পড়েছিল সেটাতে ওনারা দেখতে পান এই রাসেলের মতো পাঞ্জাবি পায়জামা টুপি পরা কোনো একটা অবয়ব কান্না করছে। আর যেই অংশ থেকে পাঞ্জাবির কাপড়ের একটা পার্ট কাটা হয়েছিল মনে হচ্ছে যে ওই পাঞ্জাবিটাই সে পরে আছে আর সে কান্নাকাটি করছে। যখনই তারা এটা দেখেছে তখন মনে হলো যে ওই বাইরে থাকা অবয়বটা টের পেয়েছে যে এই দুইজন তাকে দেখে ফেলেছে। আর সাথে সাথে টিনের চালের উপর লক্ষ লক্ষ মনে হচ্ছে যে ঢিল পড়ছে, শত শত হাজার হাজারও না, মনে হচ্ছে লক্ষ লক্ষ ঢিল পড়ছে, এরকম চলছে, ঢিল পড়ছে তো চলছে, মনে হচ্ছে এই ঢিলের চোটে এখনই এই ঘরটা ভেঙে পড়বে। আর এই ঘরের উপরে এত ঢিল জমা হবে যে একটা টিলার মতো উচ্চতা ধারণ করবে। তখন এই দুইজন তো ভয় পেয়ে যান যে হাই হাই এ কী হলো। যদিও বা ওই সাহারা কাকি টুকটাক কবিরাজি করতেন, কিন্তু এইরকম কোনো কবিরাজ উনি ছিলেন না যেই কবিরাজি বিদ্যা দিয়ে উনি এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন। তখন এই সাহারা কাকির স্বামী বলে, এই তুমি কি এই জিনিস আনছো? তখন সাহারা কাকি বলেন যে হ্যাঁ আনছি। তো উনি বলেন যে ফজরের আজানের সাথে সাথে এই জিনিস তুমি ওই বাড়িতে ফেরত দিয়ে আসবা, খবরদার এটা রাখবা না। যেই জিনিস হজম করতে পারবা না সেই জিনিস আনছো কেন, কে দিছে এই বুদ্ধি? তখন সাহারা কাকি বলেন যে খালি ফজরের আজানটা দিক, আল্লাহ এই পর্যন্ত বাঁচায় রাখুক, আমি যাই দিয়ে আসবো। ফজরের আজান পর্যন্ত কিন্তু ওই ঢিল পড়তেছিল। ফজরের আজান যখন হয়ে যায় তখন নাকি এই ঢিল পড়া বন্ধ হয়ে যায়। আর ফজরের আজানের পরপরই ওই কাপড়টা নিয়ে গিয়ে সাহারা কাকি রাসেলদের বাড়িতে দিয়ে আসেন। উনি বলেন যে আমার অন্যায় হয়ে গেছে, বুঝতে পারি নাই যে এরকম একটা ঘটনা ঘটবে। উনি ওই কাপড়ের টুকরাটা একটা টিনের কৌটার মধ্যে রেখেছিলেন, ওইটা আবার সকালবেলা নিয়ে গিয়ে উনি দিয়ে আসছিলেন। তবে এরপর আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেছে এমনটা শোনা যায় নাই। প্রিয় লিসেনার্স, আমাদের এই ঘটনার কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে। প্রথমত, আমরা পিতামাতা মাঝে মাঝেই এমন কিছু আচরণ করি যা সন্তানের হৃদয়ে এমন রক্তক্ষরণ হয় যে তারা মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। নিজের চোখের সামনে নিজের মা তার ওস্তাদদেরকে এভাবে অপমান করছে, এই জিনিসটা রাসেল কোনোভাবে মেনে নিতে পারে নাই। তার ওই ছোট্ট হৃদয়ে এমন রক্তক্ষরণ হয়েছে যা আসলে কোনো সান্ত্বনা বাণী দিয়ে বোঝানোর মতো না। ওই সময় হুজুররাও এতটাই বিমর্ষ হয়ে গিয়েছিলেন এরকম আকস্মিক অপমানিত হয়ে, তারা চিন্তা করছেন রাসেলের সাথে এখন কথা বলবো, রাসেলও তো অনেক মনে কষ্ট আছে, ঠিক আছে একটু স্বাভাবিক হোক, পরে কথা বলবো না। ওই রাত্রেই যে রাসেল এরকম কাজ করবে এটা তো কেউ বুঝতে পারে নাই। এখানে আরও একটি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আসলে কি রাসেল আত্মহত্যা করেছিল? আত্মহত্যা করার জন্য তো অন্য গাছও ছিল, সেই গাছের ডাল তো অনেক নিচু ছিল। সেটা বাদ দিয়ে কেন এত বড় দড়ি সংগ্রহ করে নারকেল গাছের ডগার সাথে দড়ি বাঁধতে হবে? আরও তো ছোট গাছ ছিল। এত কষ্ট করে গাছে উঠে দড়ি বাঁধা, এটা কি একটা রহস্যের উদ্রেক করে না? একটা রহস্যের ব্যাপার আমাদের সামনে নিয়ে আসে না? আসলে কি 27 পারার কোরআনে হাফেজ এই কাজটি করেছিল? এই বিষয়টাও কিন্তু রহস্যই রয়ে গেল, যেহেতু কেউ দেখেনি যে আসলে রাসেলই দড়ি ঝুলিয়েছে। কেউ যদি দেখতো তাহলে অবশ্যই রাসেলকে বাধা দিত, কিন্তু আগে পরের বিভিন্ন ব্যাপারগুলো মিলিয়ে এটা অনুমান করা যায় যে রাসেল আত্মহত্যাই করেছে। প্রিয় লিসেনার্স, এমন ঘটনা কিন্তু মাঝে মাঝেই ঘটেছে। এই তো বেশ কয়েক বছর আগে একটি নিউজ সামনে আসলো
সেটা হচ্ছে একজন কোরআনে হাফেজ। উনি রমজান মাস চলে এসেছে কিন্তু কোনো মসজিদে তারাবির নামাজ পড়ানোর দায়িত্ব পান নাই। উনি একজন ভালো হাফেজ ছিলেন, সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন। যেহেতু উনি এই দায়িত্বটা পান নাই, এটা ওনার হৃদয়ে মারাত্মক রক্তক্ষরণ হয়েছিল। মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, ওই সময় শয়তান ধোঁকাটা দিয়েছিল, যার কারণে উনি আত্মহত্যা করেছিলেন। এছাড়া আমরা দেখেছি কিছু কিছু ভিডিও ক্লিপে যে একটি অল্প বয়স্ক বাচ্চা 7-8 বছর বয়স মাদ্রাসায় ফ্যানের সাথে কাপড়ের গিট দিয়ে সুইসাইড করলো। সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে ভাইরাল হলো। এটা আমাদের সবার হৃদয় রক্তক্ষরণ করেছিল। আসলে এই এতটুকু বাচ্চা যারা, এরা এমনভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মাঝে মাঝে আমাদের এমন কোনো আচরণে, হয়তোবা ওই যেই বাচ্চাটা যে মাদ্রাসার ভেতরে সুইসাইড করলো, হয়তোবা সেই বাচ্চাটা ওই মাদ্রাসার কোনো স্টুডেন্ট বা শিক্ষকদের কোনো আচরণে মনে কষ্ট পেয়েছিল। আবার রাসেলের বিষয় হলো তার উল্টোটা, সে তার মায়ের আচরণের কারণে কষ্ট পেল। তো এই সিচুয়েশনগুলোতে আমাদের দায়িত্ব হচ্ছে সেই বাচ্চাদেরকে কাউন্সেলিং করা, কাল বিলম্ব না করে কাউন্সেলিং করা, যাতে করে সে মানসিকভাবে শক্ত হতে পারে। তা না হলে শয়তান ধোঁকা দিয়ে ফেলবে, এরকম বড় ধরনের একটি কবিরা গুনাহ দিকে মানুষকে উৎসাহিত করবে। আর ওই সময় মানুষের মাথা তো ঠিক থাকে না, মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলে। ওই সময়ে আমাদের আশেপাশের মানুষদের সাপোর্ট খুবই 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 প্রয়োজন। আমরা যেন আশেপাশে যারা আছি তারা এই ধরনের মানুষদের প্রতি একটু খেয়াল রাখি, তাদেরকে মেন্টালি সাপোর্ট দেই। এই সাপোর্টটাই ওই সময় তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এই ধরনের আত্মহত্যামূলক কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন। আমরা কেউ জানি না যে কখন আমাদের দ্বারা কি ঘটে যেতে পারে। আল্লাহ যদি আমাদের রহম না করেন, শয়তান আমাদেরকে যে কোনো সময় ধোঁকার মধ্যে ফেলে দিতে পারে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্ড স্টেজের 171তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম শরীফ আহমেদ। উনি 2023 সাল থেকে আমাদের ঘটনা রেগুলার শুনে আসছেন বলে জানিয়েছেন। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের পশ্চিম পাড়ায়। ছোটবেলা থেকে উনি নারায়ণগঞ্জে বড় হয়েছেন, ইন্টারমিডিয়েট শেষ করেছেন 2022 সালে। এরপর উনি 2023 সালের 16ই আগস্ট দুবাই যান। দুবাই যাওয়ার পেছনে উদ্দেশ্য ছিল যে উনি দুবাই থেকে গেম দিয়ে ইউরোপে যাবেন, তবে সেটাতে উনি ব্যর্থ হয়ে আবার বাংলাদেশে ফেরত আসেন। এরপর 2024 সালের 14ই আগস্ট উনি সৌদি আরবে আসেন। বর্তমানে উনি সৌদি আরবের জাজান অঞ্চলের সানায়া এলাকার আল উসাইমি স্টিল কোম্পানিতে কর্মরত রয়েছেন। আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন বলে জানিয়েছেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনা যখন ঘটেছিল সালটা উনি ঠিকঠাক মতো মনে করতে পারেন নাই, তবে ওনার ধারণা 2015 কি 16 সালের দিকে ঘটনাটি ঘটেছিল। ওনাদের গ্রামের যেই এলাকা সেখানেই ঘটনাটি ঘটেছিল আর কি। আর এই ঘটনাটি ওই এলাকার অনেকেই জানেন। ওনাদের বাড়ির পাশে যেই বাড়ি রয়েছে সেই বাড়ির মালিকের নাম হচ্ছে আনিস মিয়া। ঘটনাটি প্রথম ঘটেছিল আনিস মিয়ার মায়ের সাথে। ঘটনাটি ছিল এক বর্ষার রাত্রে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে ওই রাত্রে। তো ঝড় বৃষ্টির রাতে কিন্তু গাছ থেকে আম পড়ে। তো ঝড় বৃষ্টি হচ্ছে, তো হতে হতে ঝড় বৃষ্টি যখন একটু কমে এসেছে, উনি চিন্তা করেন আমটাম নিশ্চয়ই পড়েছে, যাই আমগুলো কুড়িয়ে নিয়ে আসি। ওনাদেরই বাগান, ওনাদেরই গাছ। তো উনি গিয়েছেন আম কুড়োতে। হঠাৎ করে উনি দেখতে পান একটা ছোট বাচ্চা ছেলেটাকে উনি চেনেন না, কোন বাড়ির বাচ্চা সেটাও উনি জানেন না। এই ছেলেটা গাছের নিচ থেকে আম কুড়োচ্ছে। এত রাত্রে একটা বাচ্চা
আম কুড়োচ্ছে, তাও এই বাচ্চাটা কোন বাড়ির এটা উনি চেনেন না। উনি বৃদ্ধা মানুষ, এই সময় আম কুড়াতে আসেন, এসে যদি দেখেন অচেনা অজানা একটা বাচ্চা তার গাছের আম কুড়িয়ে নিয়ে যাচ্ছে, রাগ হওয়াটাই তো স্বাভাবিক। উনি কী করছেন, প্রথমেই ওই বাচ্চার কাছ থেকে সবগুলো আম কেড়ে নিয়েছেন, তারপর ওই বাচ্চাটাকে বকাঝকা করছেন। ওই বাচ্চাটাকে উনি ভাগিয়ে দিয়েছেন ওখান থেকে, বাচ্চাটাও চুপচাপ চলে যায়, সে কোনো উত্তর দেয় নাই, সে বলেও নাই তার নাম কি, তার বাড়ি কোথায়, কোন বাড়ির থেকে সে আসে, কিচ্ছু বলে নাই। বাচ্চাটাও অন্ধকারে মিলিয়ে যায়। উনিও ওই আমগুলো নিয়ে বাড়িতে ফেরত আসছেন। ওই রাত্রে তো অনেকেই ঘুমন্ত, উনি আমগুলো রেখে দিয়েছেন। সকালবেলা ওই আমগুলো উনি নিজেই খেয়েছেন প্রথমে। আম খাবার পর কোনো ধরনের কোনো অসুস্থতা ছাড়াই উনি ওই দিনই মারা যান। বিষয়টা আপাতত যদি আমরা ভাবি, আপাত দৃষ্টিতে চিন্তা করলে সেটা কিন্তু স্বাভাবিক মনে হতেও পারে। কেননা রাতের বেলা হয়তো বা অন্য কোনো বাড়ির বাচ্চা আসছে, আর একজন বৃদ্ধা মহিলা, উনি সব বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে চিনবেন, এটাও তো আসলে মনে করাটা ঠিক হবে না। নাই চিনতে পারেন, হতে পারে এটা স্বাভাবিক কোনো বাচ্চাই ছিল। তবে ওই বাচ্চার কাছ থেকে আম কুড়িয়েছেন উনি, কিন্তু একটা আমও নিজে কুড়ান নাই, কারণ সবগুলো আম ওই বাচ্চা কুড়িয়ে ফেলেছিল। তার কাছ থেকে আমগুলো উনি কেড়ে নিয়েছেন, সেই আম সকালবেলা খাবার পর উনি মারা গিয়েছেন। তাহলে কি কারণ হতে পারে? আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে এটা প্যারানরমাল কিছু, আবার কেউ বলেন না এটা স্বাভাবিক কিছুই। তবে ওই রাত্রে ওইখানে কোন বাড়ির বাচ্চা এসেছিল সেটার পরবর্তীতে জানা যায় নাই। এই ঘটনার অল্প কিছুদিন পর আনিস মিয়ার ছেলের ছোট মেয়ে, অর্থাৎ ওনার নাতনি, আনিস মিয়ার নাতনি, যার নাম ছিল শম্পা, তার বয়স ছিল ওই সময় 4 কি 5 বছর, হঠাৎ দিনের বেলা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি হয়, মাইকিং হয়, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। কেটে যায় 1 দিন 2 দিন, সন্ধান তো নাই। আশেপাশে যে জলাশয়গুলো আছে সেখানেও খোঁজা হয়, পাওয়া যায় না। 1-2 দিন পর লাশ তো ভেসে ওঠার কথা, সেটাও পাওয়া যায় না। তখন তারা বুঝতে পারেন যে এভাবে হবে না, কবিরাজের কাছে যেতে হবে। তো একজন কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে গিয়ে যখন ওনারা এই বিষয়টা খুলে বলেন, তখন কবিরাজ কিছু সময় নিয়ে এমন কিছু তথ্য দেন যা ছিল খুবই হৃদয় বিদারক এবং ভয়ঙ্কর বটে। ওই কবিরাজ বলেন, এই মেয়েটি ছিল তার বাবার একমাত্র সন্তান। তার যেহেতু আর কোনো ভাই বোন তখনও হয়নি, সে ওই দুপুরবেলা বাড়ির আঙিনায় কিছু একটা নিয়ে খেলছিল, কিন্তু পরিবারের কেউ ওই সময় তাকে খেয়াল করেনি। ওই সময় এক জিনের চলাচলের পথে মেয়েটি পা দিয়ে ফেলেছিল। এতে করে সেই জিনটি রেগে গিয়ে সাথে সাথে মেয়েটিকে উঠিয়ে নিয়ে যায় তাদের জগতে, তাকে সেখানে বন্দি করে রাখে। তবে যেহেতু পরিবারের দেরি হয়ে গেছে কবিরাজের কাছে যেতে, জিনেরা তাকে ভারতের কোনো একটা নদীতে চুবিয়ে মেরে ফেলেই ক্ষান্ত হয় নাই, পরে আবার গরম পানিতেও তাকে চুবিয়েছে। এরকম নিষ্ঠুরভাবে মেয়েটিকে হত্যা করা হয়। কবিরাজ বলেন যে আগামী 3 দিনের মধ্যেই তারা মেয়েটির মরদেহ ফিরিয়ে দেবে। সবাই যেন বাড়ির আশেপাশে সতর্ক অবস্থায় থাকে। ঠিক 3 দিন পর সন্ধ্যাবেলা কয়েকটা শেয়াল বাড়ির গেটের সামনে এসে প্রচণ্ড ডাকাডাকি করতে থাকে, যেটা খুবই অস্বাভাবিক ছিল। কারণ সাধারণত শেয়াল লোকালয়ে ঢোকে কুকুরের মতো আচরণ করে না। কুকুর কিন্তু রাস্তাঘাটে থাকে, ডাকাডাকি করে, বাড়ির সামনে শুয়ে থাকে, বসে থাকে, কিন্তু শেয়াল কিন্তু এরকম করে না। মানে কুকুরের আচরণটা কিন্তু শেয়ালে থাকে না। শেয়াল কিন্তু লুকিয়ে বেড়ায়, ঝোপের মধ্যে থাকে, মানুষ দেখলে পালিয়ে যায়। কিন্তু মানুষদের উপস্থিতি উপেক্ষা করে বেশ কয়েকটা শেয়াল এসে কুকুর যেভাবে ডাকাডাকি করে মানুষের সামনেই, সেইভাবে শেয়াল এসে গেটের সামনে ডাকাডাকি করছে। বিষয়টা তো স্বাভাবিক না। বাড়ির সবাই বের হয়ে দেখে যে রাস্তার পাশের একটা ঢালে একটি লাশ পড়ে আছে। এটা কোনো বাচ্চা মেয়ের লাশ হবে।
কেউ কাছে যেতে চায় না ভয়ে, ওই পরিবারের সদস্যরাও কেউ যেতে চাচ্ছে না ভয়ে। ওই সময় এই যে শরীফ আহমেদ ভাইয়ের আপন দাদি, যার নাম হচ্ছে জোহরা খাতুন, উনি সাহস করে কাছে যান, মরদেহটি তুলে আনেন, দেখেন মেয়েটি কয়েকদিন আগে হারিয়ে যাওয়া যেই মেয়েটা শম্পা, তার লাশ। উনি নিজেই মেয়েটির গোসল দিয়েছিলেন, কাফন পরিয়েছিলেন, এরপর জানাজা পড়িয়ে মেয়েটিকে দাফন করা হয়। ওই কবিরাজ আরও জানিয়েছিলেন যে এই যেই বাড়িটা, এই বাড়ির উপর দিয়েই জিনেদের চলাচলের একটা পথ রয়েছে, আর আনিস মিয়ার মা নাকি ইচ্ছাকৃতভাবে সেই পথটা রুদ্ধ করে দিয়েছিলেন, আর এটাই ছিল তার মৃত্যুর কারণ। তবে ওই বাচ্চাটা কে ছিল এই বিষয়ে কবিরাজ সুনির্দিষ্ট কোনো কিছু না বললেও এটাই বোঝা যায় যে ওই বাচ্চাটা কোনো মানুষের সন্তান ছিল না, সেটা জিনেদের কেউ হতে পারে। আর কবিরাজ আরও একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছিল, সেটা হচ্ছে যে সামনের 10 বছরের মধ্যে নাকি এই পরিবারের আরও একজনকে ওরা নিয়ে যাবে। কবিরাজ ওই বাড়িটাকে বন্ধ করে দিয়েছেন যদিও বা, তবে 10 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই বাড়ির কোনো সদস্যের প্রাণহানি হয়নি। শরীফ আহমেদ ভাই জানিয়েছেন এখনও গ্রামে গেলে ওই বাড়ির দিকে তাকালেই মনে পড়ে 10 বছর তো হয়েই গেছে। তাহলে কি মৃত্যুর খেলা শেষ হয়েছে? যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে কে হতে যাচ্ছে পরবর্তী শিকার? আর এগুলো মনে পড়ার পেছনে কারণ রয়েছে, কারণ হচ্ছে ওনাদের বাড়ির একদম পেছনে ওই বাড়িটা, যার কারণে সবসময় মনে পড়বে, এটাই স্বাভাবিক। আর যেহেতু কবিরাজ বলেই দিয়েছিল 10 বছরের মাথায় একজন মারা যাবে, 2015 কি 16 সালের দিকে যদি ঘটনাটি ঘটে থাকে, তাহলে 2025 কি 26 সালের দিকে আরও একটি প্রাণহানি হবার কথা। আমরা চাই না আর কোনো প্রাণহানি হোক। আল্লাহ হেফাজত করুন ওই বাড়ির সবাইকে, আর এই ধরনের বিপদ আপদ থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, দেখুন 4-5 বছর বয়সে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার কি অপরাধ? সে কি দেখেছে যে কোনটা জিনের পথ আর কোনটা জিনের পথ না? নাকি এটা দেখা স্বাভাবিক কারোর জন্য? মোটেও স্বাভাবিক না, এটা দেখার কথাও না। তবুও শুধু জিনেদের চলাচলের পথে বাড়ি করবার কারণে এই ধরনের মৃত্যুর মুখে তাকে পতিত হতে হয়েছে। এরকম বেশ কিছু ঘটনা শোনা গিয়েছে। আমার খুবই পরিচিত একজন ব্যক্তি, যিনি একজন রাইটার, ওনার বাড়ি রাজবাড়ির পাচুরিয়াতে। তো ওনারও একটা বাড়ি করেছিলেন। দিন দুপুরে সেখানে বিশাল আকৃতির, মানে ভয়ঙ্কর আকৃতির গরু দেখা যেত, যেই গরু প্রচণ্ড আক্রোশ নিয়ে ডাকাডাকি করত, মাঝে মাঝে এমন আচরণ করতো যে ঘরবাড়ি ভেঙে ফেলবে, কিন্তু বাস্তবে দেখা যেত যে না, ঘরবাড়ি ভাঙে নাই। পরে কবিরাজের কাছে যাওয়া হলে কবিরাজ জানান যে এই ঘরটা যেই অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছে এইভাবে হবে না, এটা জিনেদের চলাচলের পথ, ঘরটা বাঁকিয়ে তৈরি করতে হবে। অর্থাৎ ঘরটা যেভাবে আছে ওই ঘরটা সোজা করে দিতে হবে, যদি আড়াআড়ি থাকে সোজা করে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওনারা সেটাই করেছিলেন, আল্লাহর রহমতে তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো এরকম জিনেদের চলাচলের পথ যদি কেউ বন্ধ করে দেয় তাহলে এই ধরনের সমস্যা হয়। ইতিপূর্বে আমরা বিভিন্ন ঘটনা তো আমরা শুনেছি। তো আমরা যখন কোনো লোকালয়ে ছাড়া নতুন কেনা জায়গা, যেটা ঝোপ জঙ্গল ছিল, সেই জায়গা পরিষ্কার করে সেখানে যদি কোনো ঘরবাড়ি তৈরি করার পরিকল্পনা করি বা ঘরবাড়ি তৈরি করিও, অবশ্যই ভালো একজন রাকির পরামর্শ সেখানে নিতে আমি অনুরোধ করব। তাহলে এই ধরনের বিপদ আপদ থেকে আমরা হেফাজতে থাকতে পারবো। আসলে ওই জায়গায় কোনো সমস্যা আছে কি না উনি এই বিষয়টা রুকিয়া করে অনুসন্ধান করতে পারবেন, সেক্ষেত্রে করণীয় কি এই বিষয়ে পরামর্শ দিতে পারবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারে থার্ড স্ট্যান্ডার্ডের 171তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মুস্তাফিজ। পেশায় উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। উনি বর্তমানে কুমিল্লা শহরে থাকলেও ওনার দেশের বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার পৌরসভার 21 নং ওয়ার্ডে।
ঘটনাটি ওনার আপন বড় ভাইয়ের সাথে ঘটেছিল, সময়কাল 1985। ওনার ভাইয়ের বয়স যখন 2 মাস তখন এই ঘটনাটি ঘটেছিল। ওনার বাবা একজন পুলিশ সদস্য আর ওনার পোস্টিং ছিল বগুড়ার আদমদিঘি থানায়। থানার কাছাকাছি একটা আধা পাকা বাড়িতে ভাড়া নিলেন ওনার বাবা। ওই বাড়ির যিনি মালিক একজন বৃদ্ধা ভদ্রমহিলা, তার বাড়িতে মোট 3টা ঘর ছিল। একটা ঘরে ওই বৃদ্ধা ভদ্রমহিলা অর্থাৎ যিনি বাড়িওয়ালি উনি আর ওনার এক নাতি থাকতেন। অন্য আর একটা ঘরে মুস্তাফিজ ভাইয়ের মা বাবা থাকতেন। আর একটা ঘরে থানার মুন্সি কাকা থাকতেন। থানার মুন্সি কারা এই বিষয়ে কারো কারো ধারণা থাকলেও বোঝার সুবিধার্থে একটু বলে নেই। সেটা হচ্ছে থানায় লেখালেখির কাজ করার জন্য একজন ব্যক্তি থাকেন যাকে সাধারণত মুন্সি বলা হয়। অনেক সময় দেখা যায় যে পুলিশ সদস্য না এমন ব্যক্তিও মুন্সির দায়িত্ব পালন করেন, কেননা এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে দীর্ঘ সময় দিতে হয়। আর একজন পুলিশ সদস্য কিন্তু সার্বক্ষণিক থানায় বসে থাকতে পারেন না, সব সময় কিন্তু ছোটাছুটির মধ্যে থাকতে হয়। ডিউটি অফিসার যখন থাকেন তাকেও কিন্তু খুব ব্যস্ত থাকতে হয়, যে কোনো সময় ফোন আসতে পারে, যে কোনো সময় চলে যেতে হতে পারে। বিভিন্ন মানুষ যখন থানায় আসেন তখন তাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন লেখা থেকে শুরু করে নিয়ে অনেক জটিলতা দেখা দেয়। তো এই সমস্ত কাজ যিনি করে থাকেন সাধারণত তাকে মুন্সি বলা হয়। কোনো কোনো থানায় পুলিশদের মধ্যেই কেউ কেউ এই মুন্সির দায়িত্ব পালন করে থাকেন, আবার কোনো কোনো থানায় এই বিষয়ে অভিজ্ঞ পুলিশ সদস্য নন এমন কোনো ব্যক্তিও এই দায়িত্ব পালন করে থাকেন। তো এরকম একজন ব্যক্তি ছিলেন এই মুন্সি কাকা। তো এই মুন্সি কাকা উনিও ওনার পরিবার নিয়ে আর একটা ঘরে থাকতেন। মুন্সি কাকার ওই সময় কোনো সন্তানাদি না হলেও ওনার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। ওই একই সময়ে মুস্তাফিজ ভাইয়ের মাও অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের দুজনেরই ডেলিভারির সময় খুব কাছাকাছি ছিল। হয় কি যে প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার যেই ব্যাপারটা, এই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সাধারণত মহিলারা প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তার মায়ের বাড়িতে চলে যান। মানসিক একটা সাপোর্ট তো থাকে নিজের মায়ের বাড়িতে, এই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু এটা সবসময় দেখে থাকি। যেহেতু মুস্তাফিজ ভাইয়ের মায়ের ডেলিভারির সময়টাও খুব কাছাকাছি চলে এসেছিল, যার কারণে মুস্তাফিজ ভাইয়ের বাবা মুস্তাফিজ ভাইয়ের মাকে তার মায়ের বাড়িতে রেখে আসেন। সেখানে মুস্তাফিজ ভাইয়ের একজন বড় ভাই জন্মগ্রহণ করেন, স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছেন। তো মুস্তাফিজ ভাইয়ের বাবা তো ঠিকঠাক মতো ডিউটি পালন করছেন, ওই সময় তো ঘরে উনি একাই আছেন। ওই দিকে হয়েছে কি, এই মুন্সি কাকার স্ত্রী উনিও তো অন্তঃসত্ত্বা, তো ওনার ডেলিভারি হতে আরও বেশ কিছুদিন সময় লেগেছিল, মাসখানেকের মতো ছিল। তো মাসখানেক পরে এই মুন্সি কাকার স্ত্রী উনি একটি কন্যা সন্তান প্রসব করেন। স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেন, সুস্থ স্বাভাবিকভাবে আর কি। কন্যা সন্তান জন্মগ্রহণ করার কয়েকদিন পর মুন্সি কাকা ওনার স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে ওনার ঘরে চলে আসেন। ঘরে যখনই চলে আসছেন এরপর থেকেই এই মেয়ে এমন কান্নাকাটি শুরু করেছে, কোনোভাবেই কান্নাকাটি থামে না। মায়ের বুকের দুধও খায় না, অন্য কোনো খাবারও মুখে দেয় না, শুধু কান্নাকাটি করে, দিন রাত শুধু কান্নাকাটি করে। এই অবস্থা দেখে মুন্সি কাকা মুস্তাফিজ ভাইয়ের বাবাকে অনুরোধ করেন যে উনি যেন ওনার ঘরটা কিছুদিনের জন্য এই মুন্সি কাকার কাছে ছেড়ে দেন। যেহেতু মুস্তাফিজ ভাইয়ের বাবা ওই সময় ঘরে একাই, অন্য কোনো লোক নাই, কেননা ওনার স্ত্রী মায়ের বাড়িতে চলে গেছেন, সেখানে তার স্ত্রীর একটি পুত্র সন্তান হয়েছে, আর এখানে একটি কন্যা সন্তান হয়েছে। বাচ্চাটা এরকম কান্নাকাটি করছে, এটা দেখে তো মুস্তাফিজ ভাইয়ের বাবারও খুব মায়া হয়। তো মুন্সি কাকা মুস্তাফিজ ভাইয়ের বাবাকে বলেছিলেন যে মনে হয় এই ঘরটাতে কোনো সমস্যা আছে, এই জন্যই অল্প কিছুদিনের জন্য এই ঘরটাতে, অর্থাৎ মুস্তাফিজ ভাইয়ের বাবা যে ঘরটা নিয়েছিলেন সেখানে তারা উঠতে চান।
মুস্তাফিজ ভাইয়ের বাবা চিন্তা করলেন যে এ আর সমস্যা কি, উঠুক। উনি আবার আরেকটা জিনিস চিন্তা করলেন যে ওনার সন্তান যে হয়েছে, ওনার সন্তান হবার পর উনি ডিউটির চাপের কারণে বাড়িতে কিন্তু যেতে পারেন নাই। এই সুযোগে উনি ছুটি ম্যানেজ করে ফেলেন। ওই সময় কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা বিশেষ একটা আয়োজন চলছিল ওনাদের থানা, যার কারণে উনি কিন্তু ছুটি পান নাই। উনি ছুটি ম্যানেজ করেছেন আর চিন্তা করলেন যে তাহলে ওদেরকে ঘরের চাবিটা দিয়েই যাই, ওরা থাকুক না, সমস্যা কি। মুস্তাফিজ ভাইয়ের বাবা ওনার ঘরের চাবিটা দিয়ে উনি ছুটি কাটাতে আর বাচ্চাকে দেখতে চলে আসেন নিজের বাড়িতে। এরপরে আবার শ্বশুর বাড়িতে গেছেন সন্তানকে দেখার জন্য। অল্প কিছুদিন পর ফেরত চলে আসেন ওনার কর্মস্থলে, ছুটি শেষ। এসে শুনতে পান একটা দুঃখজনক খবর, মুন্সি কাকার সেই কন্যা সন্তানটি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আর যখন ঘরে ঢুকেছেন ওনার সন্তানকে নিয়ে, অর্থাৎ এই মুস্তাফিজ ভাইয়ের বড় ভাইকে নিয়ে, ঘরে ঢোকার সাথে সাথেই এই বাচ্চাও শুরু করেছে কান্নাকাটি। অথচ এই বাচ্চা একদম সুস্থ স্বাভাবিক ছিল, সে সব খাবার খাচ্ছিল, সব খাবার বলতে তার মায়ের বুকের দুধ ঠিকঠাক মতো খাচ্ছিল। হঠাৎ করে এরকম কান্নাকাটি, সে মায়ের বুকের দুধও খেতে চায় না, এরকম তো ছিল না। এই দৃশ্য দেখার পর ওই যে যিনি বাড়িওয়ালি ভদ্র মহিলা, উনি তখন এই মুস্তাফিজ ভাইয়ের বাবাকে বলেন যে তোমাদেরকে বললে তো তোমরা শোনো না, আমি এখন বলতেছি যেটা সেটা মনোযোগ দিয়ে শোনো। দ্রুত একজন হুজুর নিয়ে এসে এই বাড়ি বন্ধ করাবো। আমি বৃদ্ধা একজন মহিলা, বাইরে যাওয়া সম্ভব না, আমার কথার কেউ পাত্তাই দেয় না, যার কারণে মেয়েটাকে এইভাবে চলে যেতে হলো। আমি যেটা বুঝছি তোমরা সেটা বোঝো না, দ্রুত কাউকে ডাকো। এদিকে মুস্তাফিজ ভাইয়ের বাবা বলেন যে বাড়ি বন্ধ করতে হবে কেন, আমরা নামাজ কালাম পড়ি, ঘরে কোরআন তেলাওয়াত করি, কোনো সমস্যা হবে না, এটা বলে দেন ওই ভদ্রমহিলাকে। তো ভদ্রমহিলা উনি আর বেশি কথা বাড়ান নাই। এদিকে সমস্যা প্রকট হতে থাকে। কোনোভাবেই যখন এই সমস্যার সমাধান হচ্ছে না, অনবরত কান্নাকাটি, দিব্যি ভালো থাকা বাচ্চাটা এই ঘরে ঢোকার সাথে সাথে এই ধরনের সমস্যা শুরু হয়ে গেল, এটা নিশ্চয়ই ভালো কিছু না। বাচ্চাটা এমন কান্নাকাটি শুরু করেছে, একটা পর্যায়ে এসে মুস্তাফিজ ভাইয়ের বাবা বুঝতে পারলেন কোনো একটা অঘটন ঘটতে যাচ্ছে। তখন উনি স্থানীয় একটি মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলেন। ইমাম সাহেব একটু ঝাড়ফুঁক করলেন, দেখলেন যে কোনো পরিবর্তন হলো না। তখন ইমাম সাহেব বললেন যে এটা আমার কাজ না, এখানে অন্য কোনো বিষয় রয়েছে। তখন ওই ইমাম সাহেব আর একজন কবিরাজের সন্ধান দিলেন। ওই কবিরাজের বাড়িতে মুস্তাফিজ ভাইয়ের বাবা বাইসাইকেল চালিয়ে গেলেন। ওই সময় একটা বাইসাইকেল ছিল, বাইসাইকেল নিয়েই আসা যাওয়া করতেন আর কি, থানা এবং বাড়িতে। উনি যখন ওই কবিরাজের বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখেন ওই কবিরাজ অনেক বৃদ্ধ। ওই কবিরাজকে সব কিছু খুলে বললেন। ওই কবিরাজ বললেন যে দেখো বাপু, আমার এখন অনেক বয়স হয়ে গেছে, এই সমস্ত কাজগুলো করতে গেলে অনেক দোয়া দুরুদ পড়তে হয়, আমার এখন এগুলো মনে থাকে না, এগুলো একটার সাথে আর একটা জড়িয়ে ফেলি, স্মৃতিশক্তি কমে গেছে, আর এগুলো করতে গেলে শরীরের এনার্জিও দরকার হয়, এখন আমার এই বয়সে আর এসব ধকল নিতে পারি না, আমি তো পারবো না। এদিকে মুস্তাফিজ ভাইয়ের বাবাও দেখলেন যে আসলেই এই লোকটা অনেক বৃদ্ধ, হাঁটাচলা করাই তার জন্য কষ্ট। তবুও বাবার মন তো মানে না, বাড়িতে সন্তান এভাবে চিৎকার করে কান্নাকাটি করছে, এদিকে আবার উনি আসতে চাইছেন না। একটা পর্যায়ে মুস্তাফিজ ভাইয়ের বাবা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেন ওই কবিরাজের সামনে। তখন কবিরাজের যেই পরিবারের সদস্যরা ছিলেন তারা বললেন, ঠিক আছে তুমি যাও, আল্লাহ ভরসা, যাও, মানুষের উপকার করো, আল্লাহ হেফাজত করবেন, যতটুকু পারো করার চেষ্টা করো তোমার সাধ্যের ভিতরে থেকে। এরপর কবিরাজ বললেন ঠিক আছে যাই। কবিরাজ কিছু উপকরণ নিয়ে মুস্তাফিজ ভাইয়ের বাবার সাথে রওনা দিলেন। সাইকেলের পেছনে বসিয়ে মুস্তাফিজ ভাইয়ের বাবা ওই কবিরাজকে ওই বাড়িতে নিয়ে আসেন। ওই বাড়িতে নিয়ে আসার পর কবিরাজ মুস্তাফিজ ভাইয়ের বড় ভাইকে দেখেই বললেন
বুঝতে পারছি ঘটনাটা কি হয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে বলে মনে হচ্ছে। তারপরও আল্লাহ ভরসা, আমি চেষ্টা করছি। এরপর উনি একটি বাটি নেন, বাটির মধ্যে কিছু পানি নেন, কিছু দোয়া দুরুদ পরে ওই পানির উপর ফু দেন। ফু দেওয়ার পর ওই বাটিটা মুস্তাফিজ ভাইয়ের মায়ের সামনে নিয়ে বলেন, দেখো তো মা, পানির মধ্যে তুমি কিছু দেখতে পাচ্ছ কি না? ওর মা বলেন, না তো, আমি কিছু দেখতে পাচ্ছি না। কথাটা শোনার পর ওই কবিরাজ কিছুটা চিন্তিত হলেন। এরপর আবার বেশ কিছুক্ষণ দোয়া দুরুদ পরে ওই পানির উপর ফু দিলেন। এবারে ওই বাটিটা মুস্তাফিজ ভাইয়ের মায়ের সামনে ধরে বললেন, দেখো তো মা, তুমি এবার কিছু দেখতে পাচ্ছ কি না? এবার ওই পানির দিকে তাকানোর সাথে সাথে মুস্তাফিজ ভাইয়ের মা আঁতকে উঠলেন। উনি বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। শেয়ালের মতো মুখ একটা প্রাণী, কিন্তু শরীরটা বাঘের মতো আমার দিকে তাকিয়ে আছে। এরপর বাটিটা ওনার সামনের থেকে সরিয়ে আবার কিছু দোয়া দুরুদ পরে ফু দিলেন। এবার বাটিটা ওনার সামনে ধরে বললেন, অর্থাৎ মুস্তাফিজ ভাইয়ের মায়ের সামনে ধরে বললেন, দেখো তো মা, এখন তুমি কিছু দেখতে পাচ্ছ কি না? তখন মুস্তাফিজ ভাইয়ের মা বলছেন, একটা সাদা শাড়ি পরা মহিলা আমার বাচ্চাকে কোলে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরপর বাটিটা ওনার সামনে থেকে সরিয়ে ওই কবিরাজ বলেন, আলহামদুলিল্লাহ, সমস্যা কেটে গেছে। এই যে এই পানিটা এখন হালকা গরম পানির সাথে মিশিয়ে তোমার বাচ্চাকে এখনই গোসল করিয়ে দাও। এরপর তুমি বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করো, ইনশাল্লাহ বাচ্চাটা স্বাভাবিকভাবেই খাবার খাবে। তখনই সেটা করা হলো। আজব ব্যাপার, সাথে সাথে বাচ্চার কান্নাও থেমে গেল। বাচ্চা খুব ক্ষুধার্ত ছিল, মায়ের বুকের দুধ খাওয়া শুরু করলো, একদম স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ঘটনা কি এখানেই শেষ? না, এখানেই শেষ না। অন্য আর একটা ভয়ঙ্কর ঘটনা শুরু হয়ে গেল। আর এই ঘটনা ঘটা শুরু হলো এই মুন্সি কাকার স্ত্রীর সাথে। সন্তান হারিয়ে উনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, কিন্তু উনি মানসিকভাবে বিপর্যস্ত হলেও পাগল হয়ে যান নাই। মানসিক স্থিরতা কিন্তু তার মধ্যে ছিল। ওনার ভেতরে মানসিক অস্থিরতা সৃষ্টি হয়ে গেল। এবার পাগলামি ভাব শুরু হয়ে গেল। কয়েকদিনের মধ্যে এমন আচরণ শুরু করলেন যে এটাকে পাগল ছাড়া আর কিছু বলা যায় না। উনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে ওনাদের বাসা থেকে কিছুটা দূরে একটা বটগাছ ছিল, ওই বটগাছের নিচে একটা কালী মন্দির ছিল। ওই মন্দিরের সামনে গিয়ে বসে পড়তেন আর জিহবাটা অনেকখানি বের করে বিশেষ একটা অঙ্গভঙ্গি করতেন, যেটা দেখলে যে কেউ ভয় পেত। আর উনি ওনার শরীরে কাপড়ই রাখতে চাইতেন না, এমন একটা অবস্থা। শেষ পর্যন্ত ওনাকে ঘরের মধ্যে বেঁধে রাখতে হয়েছিল। মুন্সি কাকা তো এই বিষয়টা নিয়ে খুব পেরেশানিতে পড়ে গেলেন, কেন এমনটা হলো, বাচ্চাটা মারা গেল এভাবে, আবার ওনার স্ত্রীর এই অবস্থা। তখন এই মুস্তাফিজ ভাইয়ের বাবা পরামর্শ দিলেন, তুমি দ্রুত ওই কবিরাজের কাছে যাও। কবিরাজের কাছে যাবার পর তুমি দেখো যে তাকে রাজি করিয়ে চিকিৎসা করাতে পারো কিনা তোমার স্ত্রীর। তখন মুন্সি কাকা ওই কবিরাজের কাছে গেলেন। কবিরাজ সব কিছু শোনার পরে বললেন যে এই ছেলে বাচ্চা যেটা, এই ছেলে বাচ্চাটার উপর প্রভাব বিস্তারটা খুব বেশি দূর করতে পারেনি বলেই আল্লাহর রহমতে উনি এই সমস্যার সমাধান করতে পেরেছিলেন। কিন্তু এই মুন্সি কাকার স্ত্রীর উপর যে ভয়ঙ্কর প্রভাব বিস্তার করেছে, এই জিনিসটা ছাড়ানোর জন্য যে ধরনের শারীরিক সক্ষমতা প্রয়োজন এই মুহূর্তে ওনার সেটা নেই। তবে উনি নওগাঁর একজন হিন্দু কবিরাজের সন্ধান দিয়েছিলেন। মুন্সি কাকাকে বলেছিলেন যে তুমি ওইখানে যাও, আমার কথা বলো, বলে যে আমি পাঠাইছি। মুন্সি কাকা নওগাঁর সেই হিন্দু কবিরাজের কাছে যান। হিন্দু কবিরাজ সব কিছু শোনেন। কিছুটা সময় নিয়ে উনি বললেন যে অনেক দেরি হয়ে গেছে, তোমার স্ত্রীর উপরে ভয়ঙ্কর এক পিশাচিনী ভর করেছে, আর এই পিশাচিনী ওই কালী মন্দিরের পাশে থাকা বটগাছে থাকে। ওই কবিরাজ আরও এমন কিছু তথ্য দিলেন যা রীতিমতো শিউরে ওঠার মতো। তথ্যগুলো এরকম যে এই যে মুন্সি কাকা আর ওনার স্ত্রী, ওনারা বেশ অপরিচ্ছন্ন থাকতেন, ঘর বাড়িও নোংরা করে রাখতেন। তো ওনার স্ত্রী যখন কন্যা সন্তান জন্মদান করেন, কন্যা সন্তানকে নিয়ে যখন হসপিটাল থেকে বের হয়েছেন, তখন
ওনারা যখন ওই যে বটগাছ, ওই বটগাছের নিচ দিয়ে আসছিলেন, তখন ওই পিশাচিনীটা বটগাছের একটা ডালে বসে তন্ত্র সাধনা করছিল। যেহেতু ওই সময় ওই বাচ্চাটাও নোংরা অবস্থায় ছিল, ওনার স্ত্রীও নোংরা অবস্থায় ছিলেন, যার কারণে নাকি এর একটা প্রভাব ওই পিশাচিনীর উপরে পড়েছে, তার তন্ত্র সাধনা ভঙ্গ হয়ে যায়। আর এই কারণে সে খুব ক্ষিপ্ত হয়, খুব সহজেই এই দুইজনের উপর প্রভাব বিস্তার করে। তবে মূলত তার টার্গেট ছিল এই বাচ্চাটার উপরে। এই বাচ্চাটার উপর সে যখন প্রভাব বিস্তার করে আর এই বাচ্চাটাকে সে মেরেও ফেলে, যার কারণে এই তন্ত্র সাধনা ভঙ্গ হওয়ার কারণে তার যে ক্ষতিটা হয়েছিল, এই ক্ষতিটা সে কিছুটা পুষিয়ে নেয়, কিন্তু পুরোপুরি না। সে যখন ওই বাচ্চাটাকে হত্যা করলো, সে ওত পেতে থাকলো যে কিভাবে অন্যভাবে তার ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়। আর এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আর একটা বাচ্চার প্রাণহানি হওয়া আবশ্যক ছিল। এর মধ্যে কি হয়েছে, এই যে মুস্তাফিজ ভাইয়ের বাবা এবং মা, ওনারা তো চলে আসছেন মুস্তাফিজ ভাইয়ের বড় ভাইকে নিয়ে। মুস্তাফিজ ভাইদের যে ঘরটা ছিল ওই সময়, ওই ঘরটাতে তো ওই মুন্সি কাকা ওনার পরিবার নিয়ে কয়েকদিন ছিলেন। ওনারা যখন ওই ঘরটা ছেড়ে গেছেন, যেহেতু ওনার মেয়ে মারা গেছে, তো ওই ঘরটা যে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এমন মানসিক অবস্থাও তো ওনাদের ছিল না। ওই ঘরটাতে ঢোকার সাথে সাথেই ওই যে দুষ্টু পিশাচিনীটা, সে তখন এই মুস্তাফিজ ভাইয়ের উপর প্রভাব বিস্তার করার সুযোগ পেয়ে যায়। আর এই কারণেই মুস্তাফিজ ভাইয়ের ভাই এই সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল। তো কবিরাজ এসে তো এই সমস্যার সমাধান আল্লাহর রহমতে করতে পারলেও, যেহেতু ওই পিশাচিনীর টার্গেটটা ফিল আপ হলো না, সে এই বাচ্চাটার কোনো ক্ষতি করতে পারলো না, এই রাগটা গিয়ে পড়ে হচ্ছে এই মুন্সি কাকার স্ত্রীর উপরে। সে তখন তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করতে থাকে। ওই হিন্দু তান্ত্রিক এটাও বললেন যে অনেকটা ক্ষতি সে ইতোমধ্যে করে ফেলেছে, তবুও উনি চেষ্টা করবেন তুলা রাশির একজন লোককে ডেকে তার উপর ওই জিনটাকে হাজির করানোর। উনি চেষ্টা করেন, সফলও হন, ওই জিনটাকে তুলা রাশির ওই ব্যক্তির উপরে হাজির করান। হাজির করার পর ওই জিনটাকে বলেন যে এটা সমাধান কি। জিনটা তেমন কোনো প্রশ্নের উত্তর না দিয়েই নাকি সরাসরি সে চলে যায়। তো ওই হিন্দুতান্ত্রিক বললেন যে এত কঠোর বন্ধনী দেওয়ার পর এই জিনটা এখান থেকে বের হয়ে গেল, তার মানে এটা সাধারণ কোনো শক্তিশালী জিন না, এটা খুবই শক্তিশালী কোনো পিশাচিনী জিন। তো এটা যখন হলো, মুন্সি কাকা মন খারাপ করে ফেললেন। তবে ওই হিন্দুতান্ত্রিক বললেন যে আপনি বাড়িতে চলে যান, আমি কোনো সমাধান যদি বের করতে পারি আপনাকে জানাবো। মুন্সি কাকা মন খারাপ করে বাড়িতে চলে আসেন। কয়েকদিনের মাথায় লোক মারফত খবর পাঠান, তখন তো মোবাইল ফোন এরকম ছিল না, আর থানাতে ল্যান্ড ফোন ছিল। ওই ল্যান্ড ফোনের নাম্বারটা ওনাকে দিয়ে আসা হয়েছিল, ওই ল্যান্ড ফোনে ফোন করেছিলেন। ফোন করে ওই মুন্সি কাকাকে ওখানে যেতে বলেছিলেন। তো মুন্সি কাকা উনি ছুটি নিয়ে যান। সেখানে যাওয়ার পর ওই হিন্দুতান্ত্রিক জানান যে উনি ওই পিশাচিনীটার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন আর একটা সমাধান বের করেছেন। তবে এই সমাধানটা উনি নিজে করতে পারবেন না, এটা করতে হবে মুন্সি কাকাকে। সেটা কি? সেটা হচ্ছে একটা পাঠা বলি দিতে হবে। আর এই বলি দেওয়ার প্রক্রিয়াটা এমন একটা পদ্ধতি, প্রিয় লিসেনার্স, সঙ্গত কারণে আমি বিষয়গুলো বলছি না, কারণ এটা খুবই স্পর্শকাতর একটা জিনিস। এটা এমন স্পর্শকাতর যে একজন মুসলিম হিসাবে সেটা করা মোটেও সম্ভব নয়। হ্যাঁ, উনি অপরিচ্ছন্ন থাকেন, সেটা অন্য একটা হিসাব, কিন্তু এই কাজটি উনি করতে পারবেন না। উনি ওই তান্ত্রিককে জানিয়ে দেন যে না, এটা করা সম্ভব না, এটা আমার দ্বারা কোনোভাবেই হবে না। প্রয়োজনে আমি আমার স্ত্রীকে কুরবানি করতে রাজি আছি, নিজের জীবনকেও কুরবানি করতে রাজি আছি, তবু আমি এই কাজটি করব না। হিন্দুতান্ত্রিক বললেন এটাই সমাধান ছিল, যেহেতু আপনি করতে চাচ্ছেন না, এই বিষয়ে তো আমি আর কিছু বলতে পারবো না, তাহলে আপনি অন্য কাউকে দিয়েই সমস্যার সমাধান করানোর চেষ্টা করতে পারেন।
তো মুন্সি কাকা ওখান থেকে চলে আসেন। উনি এই বিষয়ে কারোর সাথে পরামর্শ করেনও নাই। এই ঘটনার কয়েকদিনের মাথায় মুন্সি কাকার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। আর মারা যাওয়ার পূর্বেও কিন্তু ওনার ভিতর পাগলামি ভাবটা ছিলই। এর মধ্যে উনি আবার অসুস্থ হয়ে গিয়েছিলেন। আর আল্লাহর রহমতে ওই যেই বৃদ্ধ কবিরাজ উনি সহজেই সমস্যাটা সমাধান করতে পেরেছিলেন, কারণ এই মুস্তাফিজ ভাইয়ের বাবা মা দুজনই নামাজ কালাম পড়েন, কোরআন তেলাওয়াত করেন। এই কারণে ওই দুষ্টু পিশাচিটা জাদুমন্ত্র করে খুব বেশি ক্ষতি করতে পারে নাই। মোটামুটি সহজ পদ্ধতিতেই মুস্তাফিজ ভাইয়ের বড় ভাইকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আপনারা শুনলেন, এই ঘটনার মাধ্যম দিয়ে আমরা বেশ কিছু বিষয় কিন্তু বুঝতে পারি। সেটা হচ্ছে যে সন্তান ভূমিষ্ঠ হবার পর তাকে নির্দিষ্ট কিছু দিন এলোমেলো জায়গায় নিয়ে যাওয়া যাবে না। এই ধরনের কোনো গাছ বা এই ধরনের এমন কোনো প্লেস যেখানে জিন পরীদের আনাগোনা রয়েছে, এমন কোনো জঙ্গলের মতো জায়গা, ফাঁকা জায়গা, এই জায়গাগুলোতে নেওয়া যাবে না। বাচ্চা ভূমিষ্ঠ হবার পর কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাকে রোদে রাখতে হয় ভিটামিন ডি এর কারণে, না হলে জন্ডিস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। জন্ডিস হয়ও, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর কিছুটা জন্ডিসের ভাব কিন্তু থাকে, তখন রেগুলার রোদে দিতে হয়। এই রোদে দেওয়ার ক্ষেত্রেও কিছু সময় মেনটেন করা জরুরি। একদম সূর্য মাথার উপর যখন থাকে তখন এই বাচ্চাদেরকে রোদে দেওয়া উচিত নয়। আর তাছাড়া ডাক্তাররা তো বলেই দেন নির্দিষ্ট কিছু সময়, এই সময়গুলোতে দিতে, তখন ভিটামিন ডিটা বাচ্চাদের শরীরে বেশি আসে। তবে এক্ষেত্রে এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমরা কি করতে পারি? যেটা করতে পারি, আমাদের সবার বাড়িতেই তো মোটামুটি স্মার্টফোন আছে। স্মার্টফোনে আমরা সূরা বাকারা পাশে ছেড়ে দিয়ে যদি রোদে রাখি, আল্লাহর রহমতে আশা করা যায় যে কোনো দুষ্টু জিনের প্রভাব এই বাচ্চাদের উপর পড়বে না। আর বাচ্চাদের আনা নেওয়ার ক্ষেত্রে সময়, স্থান, নোংরা জায়গা, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। এই বিষয়ে আমি একটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে যে বছর দেড়েক আগে আমি আমার পরিবারকে নিয়ে ধানমন্ডি লেকের কাছে যাই। তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, চলে আসব। তো আমরা যেই পথ দিয়ে আসছিলাম, ধানমন্ডি লেকের পাশ দিয়ে, লেকের উপরে একটা ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। আপনারা খেয়াল করবেন যে ধানমন্ডি লেকের পাশে কিন্তু একটা ডাস্টবিনের মতো রয়েছে, বড় একটা ডাম্পিং স্টেশন আর কি। অনেক জায়গার নোংরা আবর্জনা এসে ওখানে রাখে, এরপর সিটি কর্পোরেশনের গাড়িতে করে দূরে নিয়ে যায়, আমিন বাজারের দিকে নিয়ে ফেলে দেয়। ওই ওয়াকওয়েটা কিন্তু এই ডাম্পিং স্টেশনের পেছন দিয়ে এসেছে, পেছন দিয়ে এসে যে ধানমন্ডি 32-এর যেই বাস স্ট্যান্ড, যেটা ওখানে এসে শেষ হয়েছে। ওই সময়ে আমি যখন ওই দিক দিয়ে হেঁটে এসেছি আমার বাচ্চাকে কোলে নিয়ে, বাচ্চার মাও ছিল সাথে, এরপর থেকেই আমার বাচ্চা মারাত্মকভাবে কান্নাকাটি শুরু করে দেয়। আমি দীর্ঘ সময় নিয়ে ঝাড়ফুঁক করি, আমি যতটুকু জানি আল্লাহর রহমতে ঠিক হয়ে গিয়েছিল। দেখুন, সন্ধ্যার পরে ওই জায়গা দিয়ে হেঁটে এসেছিলাম। আমি কিন্তু খুব একটা বেশি খেয়াল করিনি যে কোন দিক দিয়ে আসছি। সন্ধ্যা নেমে এসেছিল, তাড়াতাড়ি হেঁটে এসেছি, খেয়াল করিনি। আমার পরে মনে পড়েছিল। আমার এইটুকু ভুলের কারণে এই ধরনের সমস্যা হয়েছে এই শহর এলাকাতেই। তাহলে বুঝতেই পারছেন যে ছোট বাচ্চাদেরকে এই সময়গুলোতে যে আমরা বিভিন্ন জায়গা দিয়ে মুভ করি, তাদেরকে নিয়ে মুভ করি, নিজেরা কোলে নিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে ঘটনার মধ্যে এত বিষয়গুলো বলি যে এইভাবে সতর্ক থাকতে হবে, ওইভাবে সতর্ক থাকতে হবে। আমি নিজেই কিন্তু অসতর্ক হয়ে এই কাজটি করে ফেলেছিলাম, যার কারণে আমার বাচ্চাকে কিন্তু ভুগতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। সরাসরি হয়তোবা জিনের আসর না পড়লেও দূর থেকেও কিন্তু ওরা নজর দেয়। এই বিষয়টা আমি নিজে বছরখানেক আগে ফেস করেছি। সুতরাং সবাইকে বলবো, এই সমস্ত জায়গা দিয়ে নিজেরা চলাচল করার সময় শরীরে দোয়া দুরুদ পরে ফু দিয়ে তো নেবই, কিন্তু শিশু বাচ্চাদেরকে নিয়ে মুভ করার সময় অবশ্যই এই জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের এই এপিসোডের
ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 171তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আপনার হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যারা আমাদের সাথে যুক্ত হয়ে ঘটনা উপভোগ করছেন বা পরবর্তীতে করবেন, তাদের কাছে বিনীত অনুরোধ, এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অনেকেই আপনাদের হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে, তারাও আমাদের ঘটনা শুনে উদ্বুদ্ধ হয়ে তারাও তাদের জানা বা তাদের পরিচিত কারো জানা ঘটনা সংগ্রহ করে আমাদেরকে পাঠাতে পারেন। আর ঘটনা পাঠাতে হবে লিখে বা রেকর্ড করে ইমেইলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnanthehorrorworldbd@gmail.com। চলুন ঘটনায় চলে যাই। এবারের ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম আব্দুল করিম। ওনার বাড়ি কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। আর উনি যার কাছ থেকে ঘটনা শুনেছেন, ওই ব্যক্তিটা ওনার সাথেই একসময় কাজ করতেন, এখন অবশ্য অন্য জায়গায় কাজ করেন। আর আব্দুল করিম ভাই বর্তমানে রয়েছেন সৌদি আরবের আভা শহরে। আর যার কাছ থেকে উনি ঘটনা সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে জমির হোসেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইদং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। এই যে জমির হোসেন ভাই, উনি আবার এই ঘটনাটি যার সাথে ঘটেছে তাকে খুব ভালোভাবেই চেনেন। সেই ব্যক্তির নাম হচ্ছে বশির। এই বশির ভাইয়ের বাড়িও কিন্তু ওই একই গ্রামে। তো ঘটনাটি আসলে যেভাবে জেনেছেন সেভাবেই আব্দুল করিম ভাইকে উনি বলেছেন, চলুন ঘটনা শুনি। তো এই ঘটনাটি মূলত ঘটেছিল এখন থেকে 10 বছর এরকম একটা সময় আগে হবে আর কি। তো এই যে জমির ভাই, ওনারা প্রায় 8-10 জন বন্ধুবান্ধব সবসময় একসাথে চলাচল করতেন, কারণ ওনারা সবাই গরু পালতেন। এই গরুগুলো নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, পাহাড়ি বিভিন্ন জায়গায় যেতেন। গরুগুলোকে ছেড়ে দিয়ে ওনারা বন্ধুরা মিলে অনেক খেলাধুলা করতেন। 3টা জায়গার মধ্যে ওনারা সবচেয়ে বেশি যেতেন। সেই জায়গা 3টার নাম হচ্ছে খালিকার ডোন, বদার ডোন, তিতালঙ্গা। এটা ওখানকার স্থানীয় নাম আর কি। তো ওই এলাকাগুলোতে নাকি জিন ঘটিত অনেক ঘটনাই ঘটে। একদিন হয় কি, এই যে বশির, এই বশির বন্ধুটা হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে যায়। কোথায় গেল খুঁজেই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল কেউ জানে না, তার পরিবার থেকে কেউ জানে না। কেউ কি কিডন্যাপ করেছে না কি, কারণ পাহাড়ি এলাকায় অনেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তারাও কিডন্যাপ করতে পারে। কিন্তু এরকম কোনো আলামতও পাওয়া গেল না। কিডন্যাপ হলে তো মুক্তিপণ বা এরকম কোনো কিছু চাইতে পারে, এমন কোনো কিছু খবর আসলো না। তাহলে কোথায় গেল? আর যতটুকু সম্ভব তথ্য নিয়ে জানা গেল যে সে উধাও হওয়ার আগে শহর এলাকায় তাকে দেখা গিয়েছিল, কেউ তাকে দেখেছিল। তাহলে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করেনি। এরকম অনেক ধরনের কথাই এক একজন বলতে থাকে। কেউ বলে কিডন্যাপ করেছে, কেউ বলে করে নাই, সে নিজেই পালিয়ে গেছে, এরকম বিভিন্ন ধরনের কথা আর কি। তো বেশ অনেক দিন সে নাই, হঠাৎ করে সে আবার উদ্ভব হয় কোথা থেকে। তবে পূর্বে যেভাবে তাকে হাসি খুশি দেখা যেত, এখন আর সেটা দেখা যাচ্ছে না। সে চুপচাপ থাকতো, দরকার ছাড়া কারোর সাথে কথা বলতো না, আগের মতো খেলাধুলা করতো না, কারোর সাথে খুব একটা মিশতও না। পরিচিত কাউকে দেখলে কেমন আছিস, ভালো, এতটুকুই। কোথায় গিয়েছিল, কি হয়েছিল, এগুলো নিয়ে খুব একটা কথা বলতে সে চাইতো না। তো বন্ধুবান্ধবরা, বিশেষ করে কাছের বন্ধুবান্ধব, যেমন এই যে জমির ভাই, ওনার মতো এরকম আরও যে কয়েকজন আছে, একদিন খুব চাপাচাপি করে ধরেছে যে বলতেই হবে, কোথায় গেছিলি, তোকে কেউ কিডন্যাপ করেছিল? বলে যে না, কেউ আমাকে কিডন্যাপ করে নাই, আমি নিজেই চলে গেছিলাম। কোথায়? তখন সে জানায় যে সে ভারতে চলে গিয়েছিল, আসামে। সে আসামে গিয়ে তন্ত্রমন্ত্র শিখবে।
এই চিন্তা করে গিয়েছে। তবে সেখানে যাওয়ার পর দেখলো যে এই তন্ত্রমন্ত্র শেখার জন্য একজন গুরু প্রয়োজন। আর এই গুরু যারা আছেন অনেকেরই ভাষা এই বশির ভাই বোঝেন না। আর এই গুরুদের কাছে দীক্ষা নিতে হলে দীর্ঘ সময় প্রয়োজন। ওইখানে গিয়ে উনি দেখলেন যে অনেকে আছেন 20 বছর 25 বছর ধরে দীক্ষা নিচ্ছেন, এখনও তার বাড়িতে ফেরত যান নাই। উনি চিন্তা করলেন যে এত ধৈর্য তো আমার নাই, আমি তো এরকম বছরের পর বছর ধরে এই গুরুকে খুশি করে আমি তন্ত্রমন্ত্র শিখতে পারবো না। আমার দরকার দ্রুত জিনিস, আমার দ্রুত কাজ হাসিল হওয়া চাই। কি উদ্দেশ্য না ছিল? ছোটোবেলা থেকেই ওনার হচ্ছে ধন সম্পত্তির প্রতি বেজায় লোভ ছিল, মানে তাকে ধনী হইতে হবে, যে কোনোভাবে তাকে ধনী হইতে হবে। উনি চিন্তা করলেন ধনী হওয়ার উপায় কী? এইভাবে নর্মাল কাজ করে তো ধনী হওয়া যাবে না, আর লেখাপড়াও খুব বেশি দূর তো আগান নাই যে চাকরি বাকরি করে চাকরি পাবেন, সেই চাকরির টাকা দিয়ে উনি ধনী হবেন সেই সুযোগও নাই। ব্যবসা বাণিজ্য যে করবেন তাদের আর্থিক অবস্থা এরকম ভালো ছিল না। তাহলে ধনী হওয়ার উপায় কী? সেটা হচ্ছে তন্ত্রমন্ত্র শিক্ষা অর্জন করে যদি গুপ্তধন পাওয়া যায়। উনি শুনেছিলেন তন্ত্রমন্ত্রের মাধ্যমে গুপ্তধন হাসিল করা যায়, তাহলে উনি ধনী হয়ে যেতে পারবেন অল্প সময়। আসামে গিয়ে বেশ কিছুদিন ঘোরাফেরা করে যখন দেখলেন যে এই অবস্থা, তখন উনি চিন্তা করেন ধুর, গুরুর কাছে কোনো দীক্ষাই নেব না, এর থেকে ভালো ঘোরাঘুরি করে জাদুর একটা বই কিনে নিয়ে যাই, সেই বই অনুযায়ী গুপ্তধন পাওয়ার চেষ্টা করব। সে একটা কী করছে, বই কিনে নিয়ে আসছে। মানুষ আসামে গিয়ে গুরু ধরে তন্ত্রমন্ত্র শেখে, সে ওই উদ্দেশ্যে গেল, যখন দেখলো বাস্তবতা ভিন্ন, তখন সে একটা বই কিনে নিয়ে আসছে। এই বই কিনে নিয়ে আসার পর থেকে সে বিভিন্নভাবে চর্চা করার চেষ্টা করে যে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়। সে নাকি মাঝে মাঝেই একটা মুসলিম কবরস্থানে গিয়ে একটা ভাঙা কবরের ভিতরে বসে বসে সে বই পড়তে থাকে। এটা পড়তে পড়তে নাকি কিছু হাসিল হলেও হইতে পারে। তো এরকম চিন্তা থেকে সে যেহেতু এই কাজ করে, আর এই কাজ করতে গেলে সাধারণ মানুষের সাথে মেশা যাবে না, বেশি কথা বলা যাবে না, গম্ভীর হয়ে থাকতে হবে, এরকম বেশ কিছু নিয়মকানুন নাকি করতে হবে বা পালন করতে হবে, এটাও ওই বইয়ে লেখা আছে। এই জন্য সে কারোর সাথে সচরাচর কথা বলতে চায় না, মিশতে চায় না। এরপর লোকজন বুঝলো, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, বশির তাহলে এই ধান্দাতে হাওয়া হয়ে গেছিলো। এখন আবার এই তন্ত্রমন্ত্রের বই নিয়ে এসে সে সেটা বিশ্লেষণ করে গুপ্তধন হাতানোর একটা চিন্তা ভাবনা করতেছে। তখন ওনারা আবার জিজ্ঞেস করলেন যে কীভাবে গুপ্তধন হাসিল করবি? তখন বলল যে ওখানে অনেক ধরনের নিয়মকানুন লেখা আছে, শ্মশানে গিয়েও করা যায়, লাশের পোড়া কিছু অংশ থাকে যেগুলো পোড়ে না, এগুলো দিয়েও করা যায়। এর মধ্যে আর একটা সহজ পদ্ধতি আছে, সেটাই এই বশির ভাই করবেন বলে জানালেন। বলে যে শ্মশানে যাওয়া আমার পক্ষে সম্ভব না, ওইটা খুব ঝুঁকিপূর্ণ কাজ, অপেক্ষাকৃত সহজ একটা কাজ আছে। কি সেই সহজ কাজ? তখন এই বশির ভাই বললেন যে একটা নির্জন স্থানে যেতে হবে রাতের বেলা, সেখানে গিয়ে একটা ছোটোখাটো হোক বড় হোক একটা মাটির একটা পাত্র, এই পাত্রটা নিয়ে যেতে হবে, এর মধ্যে 11টা কলা এবং 1 কেজি দুধ রাখতে হবে। তবে একটা শর্ত আছে, এই মাটির পাত্রটা নিয়ে যাওয়ার পর এক নিঃশ্বাসে গর্ত করতে হবে, এক নিঃশ্বাসে যতটুকু গর্ত করা যায়, এক নিঃশ্বাসে গর্ত করে ওই পাত্রটা ওই গর্তের উপরে বসিয়ে দিয়ে ঘুরে এক নিঃশ্বাসেই 11 কদম পেছনে চলে যেতে হবে, ওই পাত্রের দিকে তাকানো যাবে না। এরপর পেছন দিকে ঘূর্ণিবায়ু হচ্ছে এরকমটা বোঝা যাবে, কিন্তু পেছন দিকে তাকানো যাবে না। 11 কদম আসার পর নিঃশ্বাস ছাড়া যাবে, তবে সেটা একবার নিঃশ্বাস ফেলে আবার দম টেনে নিয়ে 40 কদম হেঁটে যেতে হবে, কিন্তু ওই হাঁড়িটাকে পেছন দিকে রেখে 40 কদম হেঁটে যাওয়ার পর ওই হাঁড়ির দিকে না তাকিয়ে সোজা বাড়িতে চলে যেতে হবে। পরের দিন একই সময়, অর্থাৎ যেই সময়ে হাঁড়িটা ওখানে রাখা হয়েছিল 1 মিনিট আগে পরে না, ওইখানে যেতে হবে, গিয়ে ওই পাতিলটা আনতে হবে। তখন ওই পাতিলটা আর খালি থাকবে না, সেখানে থাকবে অঢেল সম্পদ, গুপ্তধন। এইটা নাকি ওই বইয়ে লেখা আছে। এইগুলো যখন ওই বশির ভাই জানতে পারছেন, তখন তার লোভ আরও বেড়ে গেল। ওই শ্মশানে গিয়ে মৃতদেহের
অবশিষ্টাংশ এগুলো নিয়ে গুপ্তধন হাসিল করা এটা খুবই ঝুঁকিপূর্ণ। এর থেকে এটাই ভালো না যে হাড়ি রেখে আসবে, পরের দিন এসে দেখবে যে সব টাকা পয়সায় পূর্ণ হয়ে গেছে বা সোনা দানায় পূর্ণ হয়ে গেছে। এটাই তো অপেক্ষাকৃত সহজ। তো উনি ওই পদ্ধতিটাই অবলম্বন করার চিন্তা করেছিলেন। প্রিয় লিসেনার্স, এখানে আরও কিছু বিষয় রয়েছে, সঙ্গত কারণে আমি সেগুলো বলছি না, কারণ অনেকেই এটাই উৎসাহিত হয়ে এই কাজটি করার দুঃসাহস দেখাতে পারেন, যার কারণে আমি কিছু বিষয় কিন্তু অ্যাভয়েড করে গিয়েছি। তো যাই হোক, উনি এই কাজটি সত্যি সত্যি করতে গিয়েছিলেন পরবর্তীতে আর কি। মানে এটা তো প্রথম দিকে বলেছেন এই আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন তার যিনি কলিগ ছিলেন, অর্থাৎ এই যে জমির ভাইয়ের কাছে তো বশির ভাই বলেছেন। পরবর্তীতে এই যেই বশির ভাই উনি সত্যি সত্যি এই কাজটি করতে গিয়েছিলেন। তবে এই কাজটি করতে গিয়ে পড়েছিলেন ভয়ঙ্কর এক বিপদে। সেটি কেমন? সেটি হচ্ছে উনি ঠিক এক রাতের বেলা এরকম মাটির একটা হাঁড়িতে 11টা কলা, 1 কেজি দুধ এগুলো নিয়ে বেরিয়েছেন। বেরোনোর পর উনি একটি নির্জন স্থানে গিয়েছেন, হাতে একটা কোদাল নিয়ে গেছেন, একটু দমটা বেশি করে নিয়ে হাঁড়িটা এক পাশে রেখে মাটির উপরে কয়েকটা কোপ দিয়েছেন কোদাল দিয়ে। ওই কয়েকটা কোপে যতটুকু মাটি সরে আর কি, সামান্য একটু গর্ত হয়, যেহেতু নিঃশ্বাস ছাড়া যাবে না। আবার কোদাল দিয়ে কোপ দিতে গেলে ফুসফুসের উপর চাপ পড়ে যদি নিঃশ্বাস একটু বেরিয়ে যায় তাহলে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। তো উনি যখন এই কাজটি করেছেন, অর্থাৎ কোদাল দিয়ে কোপ দিয়েছেন, এরপর হাঁড়িটা ওখানে রেখে পেছন দিকে যখন সরেছেন, মানে ঘুরে তো 11 কদম আসবেন, ওই 11 কদম আর আশা লাগে নাই। হঠাৎ করে পেছন থেকে ভয়ঙ্করভাবে ওনাকে আঘাত করা হয়। পেছন যে ঘূর্ণিবায়ু হবে এরকম কোনো কিছু না, সরাসরি ওনাকে আঘাত করছে। আর এরপর শক্ত হাত, এরকম হাত যদি কারো পিঠের উপর পড়ে জোরে জোরে, কেমন আঘাত লাগতে পারে, কেমন ব্যথা লাগতে পারে, ওই রকম মনে হচ্ছে। উনি দেখছেনও না যে আসলে এই কাজটা কে করছে, তবে এতটুকু বুঝতে পারছেন এটা মানুষের কোনো হাত হতে পারে না, এতটুকু ওনার কাছে মনে হচ্ছিল। এরকম পেছন থেকে মারতে মারতে কাছাকাছি থাকা একটা ঝর্ণার কাছে নিয়ে যায় এরা, মানে ধাক্কাতে ধাক্কাতে। ওই জায়গাটাতে 4টা ঝর্ণা রয়েছে, মানে ছোট ছোট 4টা ঝর্ণা বা ছড়া রয়েছে। এই 4টা ঝর্ণার পানি আবার এক জায়গায় এসে পড়ে। তখন অবশ্য ঝর্ণার পানি ওভাবে পড়ছিল না, মানে খুবই কম, ওরকম পানি নিচ পর্যন্ত ওভাবে আসছিলও না। ওই অবস্থাতে নাকি এই বশির ভাইয়ের মাথাটা ওই কাদার মধ্যে চেপে ধরে ঢুকিয়ে দেয়, এরপর চলে যায় ওই অশরীরীগুলো। বশির ভাইয়ের তো সেন্স নাই, হারিয়ে গেছে। এর মধ্যে কি হয়েছে যে ওনার কিছুক্ষণ পরে সেন্স আসছে, মাথাটা এমনভাবে ঢুকিয়েছে, ওই জায়গাটা কাদা থাকলেও শক্ত ছিল আর কি, ওনার নাকটা কাদার মধ্যে ঢোকে নেই, যার কারণে উনি নিঃশ্বাস নিতে পেরেছিলেন। ওনার যখন জ্ঞান আসে উনি মাথাটা বের করেন, তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি যেহেতু শুরু হয়েছে, পাহাড়ের গা থেকে পানি ওই ঝর্ণা দিয়ে বেরিয়ে ওই জায়গায় এসে পরে। উনি মাথাটা বের করার পর খালি একটু পানির টাচ পেয়েছিলেন, পানি থেকে মাথাটা একটু দূরে সরিয়ে রেখেছেন, এরপর ওনার কিছু মনে নাই। 4 দিন পর নাকি লোকজন ওনাকে খুঁজে পায়। কিভাবে? ওই জায়গাতে তো লোকজন সচরাচর যায় না, কারো গরু হারিয়ে গিয়েছিল, ওখানে তো অনেকেই গরু পালে পাহাড়ি এলাকায়, গরু হারিয়ে গেছে। গরু খুঁজতে খুঁজতে ওই ঝর্ণার দিকে গিয়েছে, কারণ গরু হয়তো পানি খেতে পারে, পিপাসা লাগতে পারে, ওই ঝর্ণার ওই দিকটা যেতে পারে ওখানে পানি খাবার জন্য। এই জন্য ওই দিকে যাওয়ার পর ওখানে বশির ভাইকে অজ্ঞান অবস্থায় পায়। তাও সেটা এই ঘটনা 4 দিনের মাথায় নাকি। ওখান থেকে বশির ভাইকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এরপর ওনার শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। তখন কিন্তু ওনার সেন্স ছিল মোটামুটি। টুকিটাকি কবিরাজি যারা জানে তাদেরকে দেখানো হলেও তারা কিছু বলতে পারে নাই। এরপর একজন তান্ত্রিকের সন্ধান পাওয়া যায়, যে ওই আসামে গিয়ে সে তন্ত্রমন্ত্র শেখে, আর তার বাড়ি হচ্ছে কুমিল্লা। তো সৌভাগ্যজনকভাবে ওই সময় সে কুমিল্লাতে অবস্থান করছিল, মানে কিছুদিন জন্য আসছে, ওস্তাদের অনুমতি নিয়ে আবার সে যাবে ওখানে। তো কুমিল্লাতে সে আসছে, এরকম একটা সন্ধান যখন পাওয়া যায়, কুমিল্লাতে তার কাছে নিয়ে যাওয়া হয়। তো কুমিল্লাতে যখন তার কাছে নিয়ে যাওয়া হয়,
তখন এই বশির ভাইকে দেখেই নাকি ওই তান্ত্রিক অশুভ কিছু বুঝতে পেরেছিলেন। ওই সময় কিছু বলেন নাই। তান্ত্রিক একটি বৃত্ত এঁকে তার মধ্যে ওই বশির ভাইকে বসান এবং বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে এক গ্লাস পানির সামনে রেখে এক হাতের মুঠোয় কিছু বালু নিয়ে মন্ত্র পড়ে ওই গ্লাসের উপর যখনই ছুঁড়ে মেরেছে বিকট আওয়াজে ওই গ্লাসটা ভেঙে যায়। এটা দেখে তো সবার মনের মধ্যে ভয় চলে আসে, একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয় ওখানে। সাথে সাথে তান্ত্রিক বলে ওঠে, আপনারা চলে যান, এই লোককে আর ঠিক করার কোনো সুযোগ নাই, আর কোনো তান্ত্রিক কবিরাজি একে ঠিক করতে পারবে বলে মনে হয় না। কি হয়েছে, কেন হয়েছে, এই বিষয়ে ওই তান্ত্রিক কোনো উত্তর দেয় নাই। ওখান থেকে আসার পর এই বশির ভাই তো উনি সব কথা খুলে বলেছিলেন কি হয়েছিল ওখানে আসার বিষয়, অনেককেই বলেছিলেন, ওখানে যাওয়ার আগেও বলেছিলেন, কারণ তান্ত্রিক তো আর একজন দেখে নেই, এটা তো লাস্ট একজন দেখেছিল আর কি। এর আগেও বিভিন্ন মানুষের সাথে কথা হয়েছে, বশির ভাই বলছিলেন যে উনি কী করতে গেছিলেন, এই জন্য অনেক মানুষ জেনে যায়। তবে ওই তান্ত্রিকের কাছ থেকে আসার পর থেকে বশির ভাইয়ের মধ্যে পাগলামি ভাব শুরু হয়ে যায়। এরপর থেকে উনি পুরোই পাগল হয়ে যায় অল্প কিছুদিনের মধ্যে। সুস্থ অবস্থায় তো উনি এটা বলেছিলেন। এই বশির ভাই নাকি এখনও জীবিত আছেন, পাগল অবস্থাতেই আছেন। তবে উনি যে এলোমেলোভাবে ঘুরে বেড়ান তা না, উনি ওনার পরিবারের সাথেই আছেন, তবে পাগল, ওনাকে আটকে রাখা হয়। প্রিয় লিসেনার্স, লোভ মানুষকে অনেক ক্ষতি করে ফেলে, মানুষকে অন্ধ করে দেয়। কোনটা করণীয় কোনটা বর্জনীয় সেই বোধ হারিয়ে দেয়, বিলুপ্ত করে দেয় আমাদের মন থেকে, আর তখনই আমরা বিপদে পড়ে যাই। আজকের এপিসোডে যে ঘটনাগুলো আমরা প্রচার করেছি, বেশ কিছু ঘটনা ছিল রহস্য, সেই রহস্যগুলো উন্মোচিত হয়নি। আর ঘটনাগুলোর মধ্যে অনেক হৃদয় বিদারক বিষয়গুলো ছিল। কখন কার সাথে কোন বিপদ ঘটে যাবে আমরা কেউ বলতে পারি না। আমরা সতর্ক থাকব, অন্যদেরকে সতর্ক থাকার পরামর্শ দিব। আর আমরা যতই সতর্ক থাকি, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন আমাদের কোনো উপায় নেই। আর আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করেন, আমরা যতই অসতর্ক থাকি কেউ আমাদেরকে ক্ষতি করতে পারবে না। তবে অসতর্ক থাকার অর্থ এটা নয় যে আমরা এলোমেলোভাবে রাস্তা পার হব, চলাচল করব, আর ভাবব যে মৃত্যুর লিখে রাখলে তো হবেই, না, এটা না। আমাদের জায়গা থেকে আমাদের যে ব্যক্তিগত নিরাপত্তা সেটা আমরা বজায় রাখার চেষ্টা করব, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আগামীকাল শুক্রবার একটা বিশেষ ধরনের এপিসোড করার চেষ্টা করব ইনশাল্লাহ, যে ধরনের এপিসোড আগে আমরা কখনো করিনি। তবে এটা একটা বিশেষ পরিস্থিতিতে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। ওই সময়ে ওই পরিবেশে হয়তোবা ওইটাই ভালো হতে পারে, এই জন্য সেটা আমাদের রেগুলার কোনো এপিসোড নয়, একটা স্পেশাল এপিসোডই বলতে পারেন। এই বিষয়ে বিশেষ আর কিছু বলবো না, এমনকি বেশি কিছু আর বলবো না, এটা সারপ্রাইজই থাকলো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যদি আমরা পারি। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।